আয় আবাবিল, শহীদের জমিনেই শহীদের মঞ্জিল। আজানের সুরে সুরে ডাক উঠে আয় আয়, লক্ষ মিনার ঢেউ তুলে ভোর সন্ধ্যায়। পবিত্র রক্তেই ধুয়ে মুছে সাফ সব, চারিদিকে ইনসাফ মুক্তির কলরব। ইনকিলাবের জয় জয় কোটি হাদিদের, এই দেশে ফেসিবাদ ফিরবে না কবু ফের। ফেসিবাদ কবরের সূচনা কে করলেন? লাল সবুজের জয় পতাকা ধরলেন, ধরলেন মানবতা মানুষের জয়গান। কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান? কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান? চামচার বাংলায় নাম চায় সবাই, ন্যায় নীতি ইনসাফ কোথাও নাই নাই। দু চারটা শুয়োরের মাতলামি থাক থাক, চামচিকা তেলা পোকা গোনাতে বাজছে। ফেসিবাদ কবরের সূচনা কে করলেন? লাল সবুজের জয় পতাকা ধরলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের একটা ইম্পর্টেন্ট টপিকস মাল্টিপল মায়োলোমা এটা নিয়ে কথা বলবো। এবং আপনারা যদি প্রিভিয়াস প্রফ কোয়েশ্চেনগুলো দেখেন তাহলে দেখবেন এখান থেকে ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন আসে এবং এটা ক্লিনিক্যালিও আমরা পেয়ে থাকি পেশেন্ট, এবং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস হেমাটোলজি থেকে। কেমন? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, লিউকেমিয়া এবং এরপরেই হচ্ছে মাল্টিপল মায়োলোমা। এই তিনটা হট টপিকস ফ্রম হেমাটোলজি সেগমেন্ট। ক্লিয়ার? সো এটা একটু মনোযোগ দিয়ে আপনাদের পড়তে হবে। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা, রাব্বি শরহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, আস্তাগফিরুল্লাহ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এখন আসুন যে মাল্টিপল মায়োলোমা বিষয়টা আসলে কি। মাল্টিপল মায়োলোমা এটা আসলে এক ধরনের ম্যালিগন্যান্সি, হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি। তাহলে দেখেন আমরা একটু বেসিক কনসেপশন থেকে আসার চেষ্টা করি। আমরা জানি যে নর্মালি কি হয়, আমাদের বোন ম্যারো, তাই না? বোন ম্যারোতে কি তৈরি হয়? হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে বি সেল, এবং এই বি সেলটা বোন ম্যারোতে কি হয়? ম্যাচিউরড হয়। ম্যাচিউরড হওয়ার পরে বি সেলটা বোন ম্যারো থেকে বেরিয়ে আসে কোথায়? ব্লাড সার্কুলেশনে। ব্লাড সার্কুলেশনের মাধ্যমে সে এসে কোথায় পৌঁছায়? আমাদের লিম্ফ নোডে। লিম্ফ নোডে, তাই না? আচ্ছা, এই যে লিম্ফ নোডে যখন বি সেলটা পৌঁছালো, এই যে দেখেন এরা সবাই হচ্ছে ম্যাচিউরড বি সেলস। এখন লিম্ফ নোডে এই বি সেলগুলো থেকে পরবর্তীতে অ্যান্টিজেন প্রেজেন্টেশন যখন হয় তখন ওরা কিসে কনভার্ট হয়? প্লাজমা সেলে। প্লাজমা সেলে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ওকে। এখন দেখেন এই যে লিম্ফ নোডের প্লাজমা সেল তৈরি হলো, এখান থেকে কিছু প্লাজমা সেল আবার লিম্ফ নোড থেকে বেরিয়ে আসলো কোথায়? ব্লাড সার্কুলেশনে। এবং ব্লাড সার্কুলেশনের মাধ্যমে তারা আবার আমার কোথায় ঢুকলো? বোন ম্যারোতে। ক্লিয়ার? তাহলে দেখেন আমাদের এই যে এখানে যে প্লাজমা সেলটা এটা এখন কোথায় চলে আসছে? বোন ম্যারোতে। ওকে, তাহলে আমরা যদি বোন ম্যারোটাকে এইভাবে আঁকি, এইভাবে যদি আমরা বোন ম্যারোটাকে আপনাকে বুঝাই, তাহলে এখন এই বোন ম্যারোর মধ্যে কি চলে আসছে? প্লাজমা সেল। ওকে, ফাইন। এখন কোনো কারণে এই যে বোন ম্যারোতে আসা প্লাজমা সেলের ভেতরে যদি মিউটেশন হয়, এই যে এই সেলটার ডিএনএ আছে না, ডিএনএ আছে, নিউক্লিয়েটেড সেল, এই ডিএনএতে যদি মিউটেশন হয়, এটা বিভিন্ন ধরনের জেনেটিক মিউটেশন হতে পারে। যেমন P53 জিনে মিউটেশন হয়ে সেটা অকার্যকর হয়ে যেতে পারে, ফলে ম্যালিগন্যান্সি হতে পারে। তারপরে রাস জিনে মিউটেশন হতে পারে, কেমন? তারপরে P16 প্রোটিনে মিথাইলেশন হতে পারে। তারপরে সেকেন্ডারি IGH ট্রান্সলোকেশন হতে পারে। IGH ট্রান্সলোকেশন, ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন আর কি। ক্লিয়ার? আচ্ছা, সো এই যে বোন ম্যারোতে আসা প্লাজমা সেলের ডিএনএর ভেতরে যদি এই যে মিউটেশনগুলো ঘটে, এই পরিবর্তনগুলো যদি ঘটে, তখন এই প্লাজমা সেলটা তার কন্ট্রোলড সেল ডিভিশন ক্ষমতা হারিয়ে ফেলে। তখন সে কি করে? অ্যাবনর্মালি সে প্রলিফারেশন করতে শুরু করে, অ্যাবনর্মালি। অথচ তার এত বেশি প্রলিফারেশন করার কথা না, সেল ডিভিশন করার কথা না। এবং সে শুধু প্রলিফারেশনই করে না, প্রলিফারেশনের পাশাপাশি সে কি করে?
অ্যাবনর্মালি এক্সেস অ্যামাউন্ট অফ প্রোটিন সিনথেসিস শুরু করে। প্রোটিন সিনথেসিস শুরু করে। কি কি প্রোটিন সিনথেসিস করে? এই যে চিত্রটা, এটাকে আমরা এখন আরেকটা পেজে দেখছি, দেখেন। ওকে, তাহলে এই যে আমাদের বোন ম্যারো, এবং বোন ম্যারোতে মিউটেটেড প্লাজমা সেল যেটা অ্যাবনর্মালি প্রলিফারেশন করছে এবং অ্যাবনর্মালি প্রোটিন সিনথেসিস অ্যান্ড রিলিজ করছে। তাহলে এই যে আমাদের ম্যালিগনেন্ট যে প্লাজমা সেলটা, মানে জেনেটিক মিউটেশন হয়ে যাওয়ার পরে এটাকে আমরা কি বলছি? মিউটেটেড প্লাজমা সেল বা ম্যালিগনেন্ট প্লাজমা সেল। আর এই মিউটেটেড প্লাজমা সেল বা ম্যালিগনেন্ট প্লাজমা সেল, এটার নামই হলো মাল্টিপল মায়োলোমা সেল। এটার নাম কি? মাল্টিপল মায়োলোমা সেল। এবং এই যে আমরা মাল্টিপল মায়োলোমা করছি, এই আসলে সেই মাল্টিপল মায়োলোমা। তাহলে মাল্টিপল মায়োলোমা এটা কি বিনাইন কন্ডিশন নাকি ম্যালিগন্যান্ট? অবশ্যই ম্যালিগন্যান্ট কন্ডিশন, এটা ভুল করা যাবে না। ক্লিয়ার? এবং এটা এমন একটা ম্যালিগন্যান্ট কন্ডিশন, এটাকে আসলে কেমোথেরাপি দিয়েও কমপ্লিট রিকভারি করা যায় না, তার প্রোগ্রেশনটা হল্ড করা যায়। আমরা ট্রিটমেন্ট পোর্শনে বলবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে দেখেন, একটা প্লাজমা সেল তার কাজ কি? কি প্রোটিন তৈরি করা? ইমিউনোগ্লোবিউলিন তৈরি করা। আপনারা থার্ড ইয়ারে মাইক্রোবায়োলজি লেকচার সিরিজে দেখেছেন। তাহলে ঠিক একইভাবে এটা যেহেতু এক্সেস প্রোটিন তৈরি করছে, তাহলে এটা থেকেও কি প্রোটিন তৈরি হবে? এই প্রোটিনটা আর কিছুই না, এখানে আমরা বেসিক্যালি 3 ধরনের প্রোটিন পাই। একটা হচ্ছে কমপ্লিট ইমিউনোগ্লোবিউলিন। কমপ্লিট ইমিউনোগ্লোবিউলিন বলতে কি? এই যে দুইটা হেভি চেইন, দুইটা লাইট চেইন, ডাইসালফাইড বন্ড, অর্থাৎ কমপ্লিট একটা অ্যান্টিবডি। এটা হতে পারে। আরেকটা কি হতে পারে? যে কমপ্লিট অ্যান্টিবডি সে তৈরি করতে পারছে না, সে অ্যান্টিবডির যে লাইট চেইন আছে, সে লাইট চেইন তৈরি করবে। লাইট চেইন, এই লাইট চেইনটা আইদার কাপ্পা হবে অথবা ল্যামডা হবে। মনে রাখবেন, দুইটা এট এ টাইম হবে না। আইদার কাপ্পা তৈরি করবে অথবা ল্যামডা লাইট চেইন তৈরি করবে। ওকে, অথবা ভেরি রেয়ারলি সে হেভি চেইন তৈরি করতে পারে। হেভি চেইন অর্থাৎ একটা অ্যান্টিবডির এই যে শুধু হেভি চেইন তৈরি করছে। তাহলে আমি যদি ডায়াগ্রাম দিয়ে দেখাই, এখানে আমরা কি কি প্রোটিন পাচ্ছি? একটা হচ্ছে হেভি চেইন, ভেরি রেয়ারলি, এটা খুব কম তৈরি করে। সবচেয়ে বেশি যেটা তৈরি করে সেটা হচ্ছে কি? লাইট চেইন, অর্থাৎ এই যে আমাদের কাপ্পা চেইন অথবা ল্যামডা চেইন তৈরি করে। অথবা সে কমপ্লিট একটা অ্যান্টিবডিও তৈরি করতে পারে। ক্লিয়ার? তাহলে এই যে 3 ধরনের প্রোটিন, কমপ্লিট ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন অথবা লাইট চেইন অথবা হেভি চেইন, এদেরকে একসাথে আমরা কি বলি? প্যারা প্রোটিন। একসাথে কি বলি? প্যারা প্রোটিন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে ব্লাডে একজন মাল্টিপল মায়োলোমা পেশেন্টের ব্লাডে, তাহলে আপনি কিসের আধিক্য পাবেন? প্যারাপ্রোটিনের আধিক্যতা পাবেন। এবং এই যে প্যারাপ্রোটিন বেড়ে যাচ্ছে, সার্কুলেশনে প্যারাপ্রোটিন একদম ছড়াছড়ি করছে, এই প্যারাপ্রোটিন বেড়ে যাওয়ার ঘটনাটাকে আমরা কি বলি? প্লাজমা সেল ডিসক্রেসিয়া। প্লাজমা সেল ডিসক্রেসিয়া, এই যে প্লাজমা সেল ডিসক্রেসিয়া। তাহলে প্লাজমা সেল ডিসক্রেসিয়া মানে কি? ব্লাডে প্যারাপ্রোটিন বেড়ে যাওয়া বা প্যারাপ্রোটিনেমিয়া হওয়া। অথবা এটাকে আরেকটা নাম দিতে পারি, মনোক্লোনাল গামোপ্যাথি। ক্লিয়ার? কেন মনোক্লোনাল? মনোক্লোনাল কথার কারণ হলো যে এরা সবাই একটা সিঙ্গেল মিউটেটেড প্লাজমা সেল থেকে আসছে। একটা প্লাজমা সেল, এটার মধ্যে জেনেটিক মিউটেশন হয়েছে এবং এটা থেকে হাজার হাজার প্লাজমা সেল তৈরি হয়েছে। ফলে এখানে এই যে প্লাজমা সেলগুলো দেখতে পাচ্ছেন, এদের সবার স্ট্রাকচার একদম সেম, এবং এখানে এই যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে অথবা লাইট চেইন তৈরি হচ্ছে, সবার একদম স্ট্রাকচার, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স হুবহু সেম। এই কারণে এটাকে আমরা কি বলছি? মনোক্লোনাল গামোপ্যাথি। ক্লিয়ার? আচ্ছা, তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে ধরেন এই যে আপনার অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তাহলে আপনি ভাবতে পারেন যে ভাইয়া এটা তো আমার জন্য ভালো, প্লাজমা সেল অতিরিক্ত অ্যান্টিবডি তৈরি করছে, অ্যান্টিবডি তো আমাদের জন্য একটা উপকারী, মানে আমাদের ইমিউন সিস্টেমের পার্ট, হিউমারাল ইমিউনিটি দিবে, পেশেন্ট আরও বেশি শক্তিশালী হবে। না, কেন না? কারণ পেশেন্টের এই যে অ্যান্টিবডিগুলো তৈরি হচ্ছে, এরা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা একটু বুঝতে হবে, এটা সবাই কি? মনোক্লোনাল অ্যান্টিবডি। মনোক্লোনাল অ্যান্টিবডি মানে কি? দেখেন যে তার এই যে অ্যান্টিবডিটা, তার এই অ্যান্টিবডিটা শুধু এবং শুধুমাত্র, ধরেন জাস্ট ফর এন এক্সাম্পল, শুধু এবং শুধুমাত্র সে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিসকে চিনে।
স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস ব্যাকটেরিয়াকে চিনে। তাহলে তার বডিতে এই যে এত হাজার কোটি অ্যান্টিবডি, এরা শুধুমাত্র স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিসের এগেনস্টে পেশেন্টকে সেফটি দিবে। কিন্তু যদি কোনো কারণে সালমোনেলা ঢুকে, যদি কোনো কারণে আমাদের স্টেফাইলোকক্কাস অরিয়াস ঢুকে, যদি কোনো কারণে ইস্টেরিশিয়া কোলাই ঢুকে ব্লাডে, তাহলে কিন্তু এই অ্যান্টিবডিগুলো ওই ব্যাকটেরিয়াগুলোকে চিনবে না, কারণ তারা মনোক্লোনাল, তারা শুধু এবং শুধুমাত্র একটা স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে কার্যকর। এবং দেখেন তাহলে এটা একটা সমস্যা না, তাহলে এটা পেশেন্টকে আসলে সেফটি দিচ্ছে না, বরঞ্চ তার ক্ষতি করছে। এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, দেখেন এই যে বোন ম্যারো, এই যে বোন ম্যারোতে সবগুলা কে জায়গা দখল করে ফেলছে? ম্যালিগনেন্ট প্লাজমা সেলসগুলো, অর্থাৎ মাল্টিপল মাইলোমা সেলসগুলো জায়গা দখল করে ফেলছে। ফলে এই বোন ম্যারোতে আমাদের আদার্স যে হিমাটোপয়েটিক স্টেম সেল, তারা কি হয়ে যাবে? মারা যাবে, তারা কাজ করতে পারবে না। অর্থাৎ পেশেন্টের এখানে এক ধরনের কি ডেভেলপ করছে? বোন ম্যারো ফেলিউর ডেভেলপ করছে। বোন ম্যারো, আমি যেগুলো লিখছি এগুলো বুঝবেন যে ভেরি ইম্পর্টেন্ট কিওয়ার্ড। বোন ম্যারো ফেলিউর ডেভেলপ করছে কেন? প্লাজমা সেল এত বেশি প্রলিফারেশন করছে, সে বোন ম্যারোর জায়গা দখল করে ফেলছে। তাহলে বোন ম্যারো যদি ফেলিউর হয়, বোন ম্যারোতে যদি হেমাটোপয়েটিক স্টেম সেলের সংখ্যা কমে যায়, তাহলে এই পেশেন্টের কি দেখা দিবে বলেন? আরবিসি প্রোডাকশন কমে যাবে, তাহলে পেশেন্টের অ্যানিমিয়া দেখা দিবে, পেশেন্টের লিউকোসাইট প্রোডাকশন কমে যাবে, ফলে পেশেন্টের ওই যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ক্লাস নিলাম না এর আগের ক্লাস, নিউট্রোপেনিয়া দেখা দিবে। নিউট্রোপেনিয়া দেখা দিলে পেশেন্টের ইনফেকশন রিস্ক বেড়ে যাবে। আর কি দেখা দিবে? পেশেন্টের থ্রম্বোসাইটোপেনিয়া দেখা দিবে, প্লেটলেট কাউন্ট কমে যাবে, তাহলে পেশেন্টের কি হবে? ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যাবে। ঠিক আছে, নাকি মুখে রক্ত যাবে, তাই না? আপার জিআই ব্লিডিং হবে, লোয়ার জিআই ব্লিডিং হবে, ওকে, আচ্ছা, হেমাচুরিয়া হবে ইত্যাদি। তাহলে এখানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মতো আমরা অ্যানিমিয়া, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, দ্যাট মিনস প্যানসাইটোপেনিয়ার একটা ফিচার্স পেতে পারে ডিউ টু বোন ম্যারো ফেলিউর, ডিউ টু প্লাজমা সেল ইনফিল্ট্রেশন এট বোন ম্যারো, ওকে। এবং অন্যদিকে অ্যান্টিবডি তৈরি হচ্ছে অ্যাক্সেস, তারাও আবার কি করে ফেলছে? এত বেশি অ্যান্টিবডি অ্যাক্সেস তৈরি হচ্ছে অ্যাবনর্মাল, অর্থাৎ মনোক্লোনাল অ্যান্টিবডি, এদের প্রোডাকশন করতে গিয়ে আমার অন্যান্য প্লাজমা সেলসগুলো হেলদি অ্যান্টিবডি অর্থাৎ পলিক্লোনাল অ্যান্টিবডি, যারা স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিসকে চিনতে পারে, ইস্টেরিশিয়া কোলাইকে চিনতে পারে, সালমোনেলাকে চিনতে পারে, শিগেলাকে চিনতে পারে, মেনিনগোকক্কাইকে চিনতে পারে, ওই যে আমাদের ইফিসিয়েন্ট অ্যান্টিবডি প্রোডাকশন কমে যাবে। অর্থাৎ এখানে পেশেন্টের যদিও অ্যান্টিবডি প্রোডাকশন বেড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল অ্যান্টিবডি, বাট অ্যাকচুয়ালি এখানে পেশেন্টের ফাংশনাল হাইপো গামা গ্লোবিউলিনিমিয়া হচ্ছে, অর্থাৎ তার ইফিসিয়েন্ট ইমিউনোগ্লোবুলিন প্রোডাকশন কমে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, সো এই হচ্ছে মেইন একটা ব্যাপার আমাদের, অর্থাৎ মাল্টিপল মায়োলোমার পেশেন্ট কি সাসসেপ্টিবল টু ইনফেকশন, মানে খুব দ্রুত তার এইডসের পেশেন্টের মতো ইনফেকশন হতে পারে। এবং পেশেন্টের মারা যাওয়ার একটা ইম্পর্টেন্ট কারণ হলো এই যে তার অপরচুনিস্টিক ইনফেকশন হওয়া। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসেন, এই যে এতক্ষণ যে কথাটা বললাম মোটামুটি আপনাদের কয়েকটা বিষয় ক্লিয়ার, যে মাল্টিপল মায়োলোমা বিষয়টা আসলে কি, এটা কোথায় মিউটেশন হয়? প্লাজমা সেলের ভেতরে মিউটেশন হয়। কোন জায়গায় হয়? বোন ম্যারোর ভিতরে হয়। কি সমস্যা হয়? বোন ম্যারো ফেলিউর হয়, কেমন, এবং আমাদের ইফেক্টিভ অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন প্রোডাকশন কমে যায়। এই কথাগুলো সব এখানে সুন্দর করে লেখা আছে। এখন আসেন, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়, এই যে আমাদের বোন ম্যারোর ভেতরে, এই যে আমাদের বোন ম্যারোর ভেতরে অ্যাবনর্মাল প্লাজমা সেল প্রলিফারেট করছে, ম্যালিগন্যান্ট প্লাজমা সেল বা মাল্টিপল মায়োলোমা সেল, এরা এক ধরনের কেমিক্যাল সাবস্ট্যান্স রিলিজ করে, তার নাম হচ্ছে প্রোটিন 1 আলফা। এই যে প্রোটিন 1 আলফা, তাহলে এই যে আমাদের ম্যালিগন্যান্ট প্লাজমা সেল, সে কি রিলিজ করে? প্রোটিন 1 আলফা। এই প্রোটিন 1 আলফাটা কার উপর কাজ করে? বোন ম্যারো স্ট্রোমাল সেলস এবং আমাদের বোনসের অস্টিওব্লাস্টের উপরে। এবং তখন প্রোটিন 1 আলফা দিয়ে স্টিমুলেটেড হয়ে বোন ম্যারো স্ট্রোমাল সেল এবং অস্টিওব্লাস্ট ওরা কি রিলিজ করে? ওরা র্যাঙ্কেল প্রোটিন রিলিজ করে। আর এই র্যাঙ্কেল প্রোটিনটা কার উপরে কাজ করে? অস্টিওক্লাস্টের উপরে। এগুলো আগেও অনেকবার বলেছি আলহামদুলিল্লাহ। অস্টিওক্লাস্টের উপরে কাজ করে। তখন অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি কি হয়? বেড়ে যায়। ফলে অস্টিওক্লাস্ট কি করে? বোন ম্যারোকে খেতে শুরু করে। বোন যে আমাদের যে ম্যাট্রিক্স, এটাকে খেতে শুরু করে। অর্থাৎ বোনসে তখন কি শুরু হবে? অস্টিওপোরোসিস হবে, বোনসের ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হবে এবং ওই ফাঁকা জায়গাগুলো বিভিন্ন সিস্টিক সাবস্ট্যান্স বা
অ্যাডিপোসাইট বা ফ্যাট সেল দিয়ে রিপ্লেস হয়ে যাবে। অর্থাৎ বোন, আমাদের যে হাড্ডি বা বোনসের ভেতরে তখন কি তৈরি হবে, বিভিন্ন অস্টিওলাইটিক লিশন তৈরি হবে। তাহলে এই যে বোনসকে খেয়ে ফেলছে, কে খাচ্ছে? অস্টিওক্লাস্ট খাচ্ছে। অস্টিওক্লাস্টকে কে অ্যাক্টিভেটেড করলো? অস্টিওব্লাস্ট এবং বোন ম্যারো স্ট্রোমাল সেল। কিভাবে অ্যাক্টিভেট করলো? র্যাঙ্কেল তৈরি করার মাধ্যমে। আর এই যে অস্টিওব্লাস্ট এবং বোন ম্যারো স্ট্রোমাল সেলকে র্যাঙ্কেল তৈরি করতে স্টিমুলেট করলো কে? আমাদের প্লাজমা সেল, অর্থাৎ মাল্টিপল মায়োলোমা সেল। কিভাবে করলো? প্রোটিন 1 আলফা রিলিজের মাধ্যমে। একদম ক্লিয়ার আশা করি ইনশাল্লাহ। ওকে, এই কারণে দেখেন মাল্টিপল মায়োলোমা পেশেন্টের আমরা যখন এক্স রে করি, দেখেন তার হাড্ডিগুলো মনে হয় কে যেন ছবল দিয়ে খেয়ে খেয়ে নিয়ে গেছে, অর্থাৎ অস্টিওলাইটিক লিশন। এই যে দেখেন অস্টিওলাইটিক লিশন এখানে নাই, অর্থাৎ এখানে আমাদের বোন ম্যাট্রিক্স নাই, খালি ফাঁকা হয়ে আছে। এই যে এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এই যে, অর্থাৎ দেখেন এটা আরও একটু ডেন্স ওপ্যাক হওয়ার কথা, রেডিও ওপ্যাক। কিন্তু এখন বোনসের এই সাদা অংশের ভেতরে মাঝে মাঝে কিছু কালো, অর্থাৎ রেডিও লুসেন্ট আমরা ইমেজ পাচ্ছি। ক্লিয়ার? এটাই হচ্ছে অস্টিওলাইটিক লিশন। এটা শুধু স্কাল বোনে না, এটা অন্যান্য বোনসেও হতে পারে। তাহলে কোথায় কোথায় হবে? তাহলে আপনাকে জানতে হবে যে ম্যালিগন্যান্ট প্লাজমা সেল বা মাল্টিপল মায়োলোমা সেল বডির কোন কোন বোনসকে পছন্দ করে। তাহলে এখানে আমরা সেটা দেখাচ্ছি। এটা রেডিওপিডিয়া থেকে নেওয়া, খুবই ট্রাস্টেড একটা সোর্স। তাহলে এই যে স্কাল বোনে হতে পারে, আমাদের এক্সিয়াল, সেন্ট্রাল এক্সিয়াল বোনসগুলোতে হতে পারে, অর্থাৎ আমাদের যে ভার্টিব্রার মধ্যে বেশি অ্যাটাক করে কাকে? থোরাসিক এবং লাম্বার ভার্টিব্রা। এই কারণে পেশেন্টের কি হয়? পিঠে ব্যথা করে, কোমরে ব্যথা করে। মনে রাখবেন, বয়স 55 বা 65 এর বেশি এবং লো ব্যাক পেইন অথবা পিঠে ব্যথা বললে আপনার একটা ডিডি হলো, ডিফারেন্সিয়ালস হলো মাল্টিপল মায়োলোমা। আর কোথায় কোথায় হতে পারে? এই যে রিবসে হতে পারে। আর কোথায়? আমাদের স্ক্যাপুলাতে। তারপরে প্রক্সিমাল পার্ট অফ হিউমারাস, প্রক্সিমাল পার্ট অফ ফিমার। আর কোথায়? হিপ বোনস। তাহলে দেখেন এই যে যেখানে পার্পল কালার করে দেওয়া হয়েছে, এরা হলো ম্যালিগন্যান্ট প্লাজমা সেল বা মাল্টিপল মায়োলোমা সেলসের একটা কি পছন্দের জায়গা। ফলে এই জায়গাগুলোতে পেশেন্টের কি পাবেন? এক্সরে করলে অস্টিওলাইটিক লিশন পাবেন। এবং ক্লিনিক্যালি পেশেন্ট এই জায়গাগুলোতে কি বলবে? ব্যথা করে বলবে। যেমন দেখেন এই যে এখানে আমাদের যে হিউমেরাস, এখানের মধ্যে কি হলো? প্লাজমা সেল ডিপোজিট হয়েছে ম্যালিগন্যান্ট, ফলে অস্টিওলাইটিক লিশন, এবং এতটাই বোনসকে দুর্বল করে ফেলেছে অস্টিওক্লাস্ট যে বোনসটা ভেঙে গেছে। এই যে দেখেন একদম ফ্র্যাকচার। তাহলে এখানে দেখেন পেশেন্ট কিন্তু কোনো আঘাত পায় নাই, কিন্তু ফ্র্যাকচার হয়ে গেছে। সো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন ঠিক একইভাবে এই যে এখানে একটা ছোট্ট চির দেখা যাচ্ছে, ওকে, এবং দেখেন একদম হিউমেরাসের প্রক্সিমাল পার্টকে খেয়ে ফেলছে। এই যে লাইটিক লিশন, লাইটিক লিশন, লাইটিক লিশন, লাইটিক লিশন, এবং এখানে যে কোনো সময় ফ্র্যাকচার হয়ে যেতে পারে। ঠিক আছে? ঠিক একইভাবে দেখেন এখানে একদম আমাদের একটা ভার্টিব্রা পুরো ড্যামেজ করে ফেলছে। এই যে এখানে একটা ভার্টিব্রা নাই, ভার্টিব্রাল বডি পুরো কলাপস হয়ে গেছে, এবং তখন এটাকে কি বলি? কম্প্রেশন ফ্র্যাকচার। যখন একটা ভার্টিব্রাল বডি সে যে ডিমিনারালাইজেশন হয়ে একেবারে উইক হয়ে ভেঙে যায়, তখন এটাকে আমরা কি বলি? কম্প্রেশন ফ্র্যাকচার। তাহলে বলেন তো, ভার্টিব্রাল বডি যদি ভেঙে যায় আলটিমেটলি এখানে কি হবে? তখন এই যে উপরের ভার্টিব্রাগুলো এখানে ধাক্কা দিবে, তাই না? এবং এখানে একটা অ্যাঙ্গুলেশন তৈরি হবে, অর্থাৎ পেশেন্টের কি দেখা দিবে? স্পাইনাল কর্ড কম্প্রেশন। স্পাইনাল কর্ড কম্প্রেশন। তাহলে পেশেন্টের আপনি কি পাবেন? নিউরোলজিক্যাল সাইন্স পাবেন। তাহলে অর্থাৎ এট দ্য লেভেলে লোয়ার মোটর নিউরন সাইন, বিলো দ্য লেভেলে আপার মোটর নিউরন সাইন, তাই না? অথবা পেশেন্টের কি হবে? যে কোয়াড্রিপ্যারেসিস বা কোয়াড্রিপ্লেজিয়া, বাউল ব্লাডার ইনভলভমেন্ট, প্রস্রাব পায়খানা করতে অসুবিধা হওয়া, হাত পায়ে দুর্বলতা, অবশ হয়ে যাওয়া। লোয়ার মোটর নিউরন সাইন হলে মাসেল ওয়াস্টিং শুরু হবে। সহজ ভাষায় আপনি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনস পেতে শুরু করবেন। ওকে, আচ্ছা, এই যে তারপর আসেন হিপ বোনস। এই যে বললাম না হিপ বোনস এটাও একটা পছন্দের জায়গা মাল্টিপল মায়োলোমা। তাহলে এখানেও দেখেন এই যে অস্টিওলাইটিক লিশন দেখা যাচ্ছে, এই যে, ঠিক আছে? তারপরে দেখেন প্রক্সিমাল পার্ট অফ ফিমার, এই যে লাইটিক লিশন। ক্লিয়ার? তাহলে এখানে যে সকল জায়গায় প্লাজমা সেল বা ম্যালিগন্যান্ট প্লাজমা সেল অথবা মাল্টিপল মায়োলোমা সেল ডিপোজিট হবে, সেখানে কি হবে? অস্টিওলাইটিক লিশন হবে, এবং এখানে ডিফিউজলি পেশেন্টের পুরো বডির একটা কি হবে? অস্টিওপোরোসিস হবে। এখন দেখেন যেহেতু অস্টিওক্লাস্ট অতিরিক্ত পরিমাণে কাজ করছে, বোনস ম্যাট্রিক্সকে ডিমিনারালাইজেশন করছে,
তাহলে বোনসকে খেয়ে ফেলা মানে কি, অস্টিওক্লাস্ট বোনসের ভেতর থেকে ক্যালসিয়ামকে নিয়ে ব্লাডে বের করে দিচ্ছে। তাহলে এই পেশেন্টের বোনস থেকে ক্যালসিয়াম সব কোথায় চলে আসছে, ব্লাডে। ফলে পেশেন্টের কি হতে পারে বলেন, এক্স্যাক্টলি হাইপার ক্যালসেমিয়া। হাইপার ক্যালসেমিয়া। এবং এই যে অতিরিক্ত হাইপার ক্যালসেমিয়া হচ্ছে, এই ক্যালসিয়ামটাকে এক্সক্রিট করার চেষ্টা করবে কে, কিডনি। কিন্তু ক্যালসিয়াম এত বেশি যে কিডনি তাকে ওয়াশ আউট করে পারবে না। ফলে এই ক্যালসিয়ামটা আলটিমেটলি আমাদের রেনাল টিউবিউলসে গিয়ে কি হবে, সে স্টোন হিসেবে প্রেসিপিটেট হবে। অর্থাৎ পেশেন্টের এখানে রেনাল ক্যালকুলাই ডেভেলপ করতে পারে, ঠিক আছে, তার রেনাল স্টোন হতে পারে। কথা বুঝতে পারছি? তাহলে দেখেন মাল্টিপল মাইলোমার সাথে রেনাল স্টোন, ইউরেটারিক স্টোন, এগুলোর একটা সম্পর্ক আছে। ওকে, আমরা আসবো ইনশাল্লাহ, যখন সিমটম বলবো তখন আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আসেন যে ইটিওলজি, অর্থাৎ মাল্টিপল মাইলোমা কেন হচ্ছে, অর্থাৎ কি কারণে পেশেন্টের প্লাজমা সেলে এই যে যে জেনেটিক মিউটেশনগুলোর নাম বললাম, এই মিউটেশনগুলো কেন হচ্ছে, হোয়াই। অ্যাকর্ডিং টু রিসার্চ দেখা যাচ্ছে যে ক্রনিক এক্সপোজার টু পেস্টিসাইডস, হার্বিসাইডস, অর্থাৎ তাহলে কারা এফেক্টেড হবে এখানে, ফার্মার্স, হ্যাঁ, যারা ল্যান্ডে ওয়ার্ক করে, বিভিন্ন পোলট্রি ফার্মে কাজ করে। এছাড়াও ক্রনিক আয়োনাইজিং রেডিয়েশন এক্সপোজার, তাহলে কাদের, রেডিওলজিস্ট, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট, তারপরে কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক্স স্পেশালিস্ট, তাই না, অর্থাৎ যারাই সিটি স্ক্যানের সাথে প্রতিনিয়ত কাজ করে তাদের হবে, ঠিক আছে, আল্লাহ না করুক। এরপর আর কি হতে পারে, প্রোলংড ইউজ অফ হেয়ার কালারিং এজেন্টস, এই যে এটা এই জেনারেশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। যেখানে সেখানে গিয়ে কি করে, হেয়ার কালার করে না, স্টাইল করে, তাহলে তাদেরকে এই ইনফোটা দিবেন। ওকে, দেখা যাচ্ছে এই কজোলজিগুলো যদি থাকে তাহলে পেশেন্টের কি হয়, স্পন্টেনিয়াস প্লাজমা সেলে জেনেটিক মিউটেশন হতে পারে, সেখান থেকে আলটিমেটলি কি হয়, মাল্টিপল মাইলোমা হতে পারে। মাল্টিপল মাইলোমা, এটা মনে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা কোশ্চেনের শুরুই হবে আপনাদেরকে এই এইজটা দিয়ে। এইজ দেখে আপনি বুঝে যাবেন যে স্যার আপনাকে কি বুঝাতে চাচ্ছে। মনে রাখবেন মাল্টিপল মাইলোমা এটা ওল্ডার এজে হয়, অর্থাৎ আফটার 50 ইয়ার্স, মোস্ট কমনলি 65 ইয়ার্সের পরে এটা খুব বেশি হয়। তাহলে এই যে দেখেন 50 থেকে 70 বছর বয়সে হয়, এবং ইকুয়াল জেন্ডার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এটা মেল এবং ফিমেলদের ইকুয়ালি হয়, কারো বেশি কম না, যে কেউ এফেক্টেড হতে পারে, মেল ফিমেল। আচ্ছা, তারপরে আসেন কি, স্কেলিটাল সিস্টেম, অর্থাৎ আমরা ক্লিনিক্যাল ফিচার্সে ঢুকে গেলাম। তাহলে ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে দেখেন শুরুতেই আসলো স্কেলেটাল ফিচার্স, কেন, কারণ মাল্টিপল মাইলোমা এই জেনেটিক মিউটেশনটা হয়ই কোথায়, বোন ম্যারোতে। তখন তাহলে প্রথমেই এফেক্টেড হবে কি এখানে, আমাদের বোনস, স্কেলিটাল সিস্টেম। তাহলে এটা অলরেডি আমি বলে ফেলেছি যে আমাদের যে সেন্ট্রাল এক্সিয়াল যে বোনসগুলো আছে, হ্যাঁ, তারপরে যে প্রক্সিমাল পার্ট অফ হিউমেরাস, ফিমার, তারপরে আমাদের যে শোল্ডার গার্ডেল, পেলভিক গার্ডেল, হিপ বোন, হ্যাঁ, স্ক্যাপুলা, তারপরে রিভস। তাহলে এই বোনসের মধ্যে যেহেতু অস্টিওলাইটিক লিশন হচ্ছে, তাহলে এই সকল জায়গায় পেশেন্ট একটা কি বলবে, আপনাকে ডাল অ্যাকিং পেইন বলবে, যে কন্টিনিউয়াস তার ব্যথা করে। এই ব্যথা এনএসআইডস, প্যারাসিটামল, মায়োলেক্স অর্থাৎ টলপেরিসন এগুলোতে কমবে না। হ্যাঁ, মানে নর্মালি হলে তো কমে যেত যদি নর্মাল কোনো পেইন হতো, মাসেল পেইন হতো, কিন্তু তার এই ব্যথা যাবে না। এরপর আপনি যখন এক্সরে করবেন তখন দেখবেন অস্টিওলাইটিক লিশন। আপনি যখন তার বিএমডি করবেন অর্থাৎ বোন মিনারেল ডেন্সিটি করবেন, দেখবেন পেশেন্টের ডিফিউজ অস্টিওপোরোসিস আসছে, টিএস ক্রনিক কম, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে এই হচ্ছে মেইন সিমটমটা। এবং পেশেন্টের এখানে কি হতে পারে, অস্টিওপোরোসিস যদি এতটাই বেশি হয় তাহলে পেশেন্টের কি হবে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হবে। আমি আপনাদেরকে দেখিয়েছি অলরেডি যে হিউমারাসে ফ্র্যাকচার হচ্ছে, তাই না। তারপরে কি হয়, আমাদের ভার্টিব্রাতে ফ্র্যাকচার হয়। ভার্টিব্রার ফ্র্যাকচারটাকে আমরা কি বলেছি, কম্প্রেশন ফ্র্যাকচার, ক্লিয়ার। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মেইন কয়েকটা ফিচার্স। তারপরে আর কি হয়, যেহেতু অস্টিওক্লাস্ট বোনস ডিমিনারালাইজেশন করছে, ফলে পেশেন্টের ব্লাডে বোনস থেকে সব ক্যালসিয়াম বেরিয়ে চলে আসছে, ফলে পেশেন্টের হাইপার ক্যালসেমিয়া ডেভেলপ করতে পারে। এবং এই হাইপার ক্যালসেমিয়া একটা কি করবে, রেনাল স্টোন করে। এবং অনেকের ক্ষেত্রে এই হাইপার ক্যালসেমিয়াটা কি করতে পারে, মনে আছে প্যানক্রিয়াটাইটিস লেকচারে পড়িয়েছি, এক্স্যাক্টলি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস করতে পারে। হাইপার ক্যালসেমিয়া is one of the important cause of acute pancreatitis. আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। তারপর আসেন যে পেশেন্টের রেনাল ফেলিওর, খুব ইম্পর্টেন্ট। মাল্টিপল মাইলোমার 100 জন পেশেন্টের মধ্যে 50 জনই আপনার কাছে একেআই নিয়ে আসতে পারে। এবং এই একেআইটা বেসিক্যালি হলো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। কেন হচ্ছে দেখেন, আমি কি বলেছি যে এখানে আমাদের ম্যালিগন্যান্ট প্লাজমা সেলগুলো কি তৈরি করে,
ফুল অ্যান্টিবডি তৈরি করতে পারে অথবা অ্যান্টিবডির লাইট চেইন তৈরি করতে পারে। তো যদি কোনো কারণে কাপ্পা বা ল্যামডা লাইট চেইন তৈরি হয়, তাহলে লাইট চেইন এদের মলিকুলার ওয়েট কি কম, ফলে ওরা সহজেই গ্লোমেরুলাস দিয়ে ফিল্ট্রেটেড হয়ে যাবে। তাহলে গ্লোমেরুলাস দিয়ে ওরা সহজেই ফিল্ট্রেটেড হয়ে ওরা কিসে চলে আসবে, আমাদের রেনাল টিউবিউলসে। ঠিক আছে, এদিক দিয়ে ফিল্ট্রেটেড হয়ে ওরা রেনাল টিউবিউলসে চলে আসলো। এখন ধরেন এই যে আমি রেড ডট দিয়ে আপনাকে কি দেখাচ্ছি, এগুলো সব এরা হলো লাইট চেইন, কাপ্পা ওর ল্যামডা মাল্টিপল মাইলোমা সেল থেকে তৈরি হয়েছে। এখন ওরা এত বেশি, কারণ একটা ম্যালিগনেন্ট সেল থেকে আসছে, অগণিতভাবে তৈরি হচ্ছে, ওরা এখানে এসে একটা কি করে ফেলবে, কাস্ট তৈরি করবে। কার সাথে? ওই যে আমাদের টিউবিউলার লাইনিং এপিথেলিয়াল সেল থেকে রিলিজ হওয়া ট্যাম হর্সফল প্রোটিনের সাথে মিলে ওরা কি তৈরি করবে, একটা কাস্ট তৈরি করবে। এবং এই যে কাস্ট তৈরি করছে, আলটিমেটলি এখানে কি হচ্ছে, টিউবিউলার অবস্ট্রাকশন। টিউবিউলার অবস্ট্রাকশন, তাহলে এদিকে জ্যাম হয়ে গেছে, এদিক দিয়ে আবার ফিল্ট্রেশনের প্রেশার, তাহলে এই যে একটা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি ডেভেলপ করছে, এটার কারণে আলটিমেটলি এখানে কি হবে, টিউবিউলার ইনজুরি শুরু হবে, অর্থাৎ অ্যাকিউট টিউবিউলার নেক্রোসিস। মোরওভার এই কাস্টগুলো, এই লাইট চেনগুলো ইটসেলফ ইজ এ নেফ্রোটক্সিক সাবস্ট্যান্স। ওরা অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসড টিউবিউলার ইনজুরি করতে পারে। সহজ ভাষায় এখানে আমাদের কি হচ্ছে, রেনাল টিউবিউলস ইনজুর্ড হচ্ছে, রেনাল টিউবিউলার ইনজুরি হচ্ছে। এটাকে আমরা কি বলি, অ্যাকিউট টিউবিউলার নেক্রোসিস, দ্যাট মিন্স একিআই হচ্ছে। অন্যদিকে হাইপার ক্যালসিমিয়া হচ্ছে, ওই ক্যালসিয়ামগুলো কি হবে, রেনাল টিউবিউলসে এসে ওরা অক্সালেটের সাথে মিলে আলটিমেটলি ক্যালসিয়াম অক্সালেট, ইউরেট, বিভিন্ন স্টোন তৈরি করতে শুরু করবে। এরাও ইটসেলফ কি করবে, টিউবিউলার ইনজুরি করতে পারে অবস্ট্রাকশন তৈরি করার মাধ্যমে। আর এই ব্যাপারটাকে, এই যে লাইট চেইন ইনডিউসড অ্যাকিউট টিউবিউলার নেক্রোসিস হচ্ছে, এই ব্যাপারটাকে আমরা কি বলি, কাস্ট নেফ্রোপ্যাথি। কাস্ট নেফ্রোপ্যাথি। কাস্ট কেন, এই যে লাইট চেইন কার সাথে এটা অ্যাটাচ হচ্ছে, ট্যাম হর্সফল প্রোটিনের সাথে, আর লাইট চেইনটা ট্যাম হর্সফল প্রোটিনের সাথে মিলে যেটা তৈরি করে সেটাই হচ্ছে কাস্ট। এটার কারণে এখানে একটা কি নেফ্রোপ্যাথি হচ্ছে, এই কারণে আমরা কি বলি, কাস্ট নেফ্রোপ্যাথি। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে আমাদের রেনাল ফেলিউরের কারণ, এবং এটা অলমোস্ট 50% পেশেন্টের ক্ষেত্রে থাকতে পারে। এরপর আসেন যে নেক্সট ক্লিনিক্যাল ফিচার্স কি, অলরেডি বলেছি আলহামদুলিল্লাহ, যে এই যে এখানে আমাদের বোন ম্যারো ইনফিল্ট্রেশন হচ্ছে, ফলে বোন ম্যারো ফেলিউর হবে, ফলে পেশেন্টের প্যানসাইটোপেনিয়ার একটা ফিচার্স ডেভেলপ করবে, অর্থাৎ পেশেন্টের অ্যানিমিয়া হতে পারে। তাহলে অ্যানিমিয়ার ফিচার্সগুলো ফ্যাটিক, উইকনেস, প্যালোর, পালপিটেশন, এক্সারশনাল ডিসপনিয়া, এগুলো পেশেন্ট কমপ্লেন করতে পারে। তারপরে যেহেতু এখানে কি হচ্ছে, পেশেন্টের লিউকোপেনিয়া, স্পেশালি নিউট্রোপেনিয়া হচ্ছে, তাহলে পেশেন্টের কি হবে, রিকারেন্ট ইনফেকশন হবে। এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট হতে পারে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট হতে পারে, অর্থাৎ নিউমোনিয়া হওয়া, জিআই ইনফেকশন, জেনিটো ইউরিনারি ইনফেকশন, পাইলোনেফ্রাইটিস, তাই না, কমনলি ইউটিআই হওয়া, এই বিষয়গুলো পেশেন্টের রিকারেন্টলি তার ইনফেকশন হবে। অপরচুনিস্টিক ইনফেকশন হবে, দেখা যাচ্ছে ফাঙ্গাল নিউমোনিয়া হচ্ছে, দেখা যাচ্ছে ওরাল ক্যান্ডিডিয়াসিস, ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস, ভেজিনাল ক্যান্ডিডিয়াসিস, এগুলো হচ্ছে। হ্যাঁ, দেখেন আলহামদুলিল্লাহ, আমি কিন্তু এদিকে তাকাচ্ছিও না, ওই যে বেসিক দিয়ে বলছি। তাহলে এটা, তাহলে অ্যানিমিয়ার ফিচার্স ডিউ টু এরিথ্রোপোয়েসিস সাপ্রেশনের কারণে। তারপরে ইনফেকশন হতে পারে ডিউ টু লিউকোপোয়েসিস সাপ্রেশনের কারণে। তারপরে প্লেটলেট প্রোডাকশন কমে যাওয়ার কারণে পেশেন্টের কি হবে, এই যে থ্রম্বোসাইটোপেনিয়া, অর্থাৎ থ্রম্বোসাইটোপেনিয়ার কারণে পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি শুরু হবে, এই যে হেমোরেজিক টেন্ডেন্সি বা ব্লিডিং টেন্ডেন্সি। ক্লিয়ার? আচ্ছা, তো মনে রাখবেন একটা খুব সিম্পল টেকনিক বলি, প্লেটলেট কমে যাওয়ার কারণে যে ব্লিডিংগুলো হয়, সেটা সাধারণত আমাদের মিউকোসাল ব্লিডিং হয় বা সুপারফিশিয়াল ব্লিডিং হয়, যেমন দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, নাকের মিউকোসাল মেমব্রেন থেকে রক্ত পড়া, ঠিক আছে। তারপরে আমাদের যে স্টোমাক থেকে ব্লিডিং হওয়া, অর্থাৎ আপার জিআই ব্লিডিং, লোয়ার জিআই ব্লিডিং, অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোসাল ব্লিডিং হওয়া, ঠিক আছে। তারপরে আমাদের স্কিনের নিচে ব্রুইজ হওয়া, পেটিকি হওয়া, পারপুরা হওয়া,
আর ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সির কারণে যে ব্লিডিং হয় সেগুলো সাধারণত ডিপ ব্লিডিং হয় এবং বেশি ব্লিডিং হয়। যেমন যেমন আমাদের যে জয়েন্ট ব্লিডিং হতে পারে, হেমার্থ্রোসিস হতে পারে। কিসে পাই আমরা এগুলা? এক্স্যাক্টলি হিমোফিলিয়াতে পাই, তাই না? আমাদের যে ক্লটিং ফ্যাক্টর 8, 9 ডেফিসিয়েন্সি এগুলোতে হলে আমরা পেতে পারি। তো এই সিম্পল বিষয়টা মনে রাখলে আপনি বুঝবেন যে কখন সুপারফিশিয়াল ব্লিডিং লিখবেন আর কখন ডিপ ব্লিডিং লিখবেন বা ইনহর্মাস ব্লিডিং লিখবেন। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বোন ম্যারো ফেলিউরের 3টা ফিচার্স পেয়ে গেলাম: অ্যানিমিয়া, ইনফেকশনস এবং হেমোরেজিক বা ব্লিডিং টেন্ডেন্সি। তারপরে আসেন, যেহেতু পেশেন্টের বডিতে অতিরিক্ত প্রোটিন তৈরি হচ্ছে, এখানে হোক না সেটা অ্যাবনর্মাল প্রোটিন, তো তাহলে দেখেন এটা একটা মনে করেন আপনার ক্যান, এখানে পানি আছে এবং এই পানির মধ্যে এখন কি দিয়েছেন আপনি? এই যে আপনার প্রোটিন যেগুলো, এই প্রোটিনগুলো কিসের মতো কাজ করছে? সলিউট। তাহলে যখন কোনো একটা সলভেন্টে সলিউটের পরিমাণ বেড়ে যায় তখন ওই সলিউশনের কনসেন্ট্রেশন, ঘনত্ব, তরলের ঘনত্ব বেড়ে যাবে। এটাকে আমরা কি বলছি? হাইপার ভিসকোসিটি সিনড্রোম। ক্লিয়ার? ওকে, ফাইন। এখন আসেন যে আমরা ল্যাবরেটরি ফিচার্স পড়ব, অর্থাৎ একজন মাল্টিপল মায়োলোমা পেশেন্টকে আমি কি কি ইনভেস্টিগেশনস দিব এবং আমি সেখানে কি কি ফাইন্ডিংস পাবো। তাই প্রথমেই আমরা একজন পেশেন্টকে কি দেই? সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। তাহলে কমপ্লিট ব্লাড কাউন্ট যদি আমরা দেই, বলেন তো, আপনারাই বলেন কি কি পাবো আমরা? শুরুতেই আমরা হিমোগ্লোবিন কম পাবো। ওকে, এবং এই যে পেশেন্টের একটা অ্যানিমিয়া পাচ্ছি, এই অ্যানিমিয়াটা কেন হচ্ছে? বোন ম্যারো ফেলিউরের কারণে। তাহলে এটা মোস্ট লাইকলি কীরকম হবে? নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া। যেই পেশেন্টেরই অ্যানিমিয়া হয় সেই পেশেন্টেরই কী বাড়ে? ইএসআর বাড়ে, কারণ আরবিসি কমা মানে কি? ইএসআর বেড়ে যাওয়া। কিন্তু এখানে মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট একটা ফিচার এটা, যে এখানে স্কাই রাইজ হবে, অর্থাৎ ইএসআর মার্কডলি বেড়ে যাবে, ইএসআর অনেক বেশি বাড়বে। এই যে দেখেন, মার্কডলি increased ESR, erythrocyte sedimentation rate, is a typical and cardinal features for multiple myeloma. 3 ডিজিট পর্যন্ত বেড়ে যায়, 100-র উপরে চলে যাবে। কেন এতটুকু বাড়ে? মনে রাখবেন আমাদের যে আরবিসিগুলো, এই আরবিসিগুলো একটা আরেকটার সাথে ক্লাম্প করতে চায় না, অ্যাটাচড হতে চায় না। কেন? ওরা ওদের সেল মেমব্রেনের আউটার সারফেসে একটা নেগেটিভ চার্জড অবস্থায় থাকে, ফলে ওরা একজন আরেকজনকে কি করে? রিপালশন করে। একজন আরেকজনকে কি করে? রিপালশন করে। ফলে ওরা একজন আরেকজনের সাথে কি করে না? অ্যাটাচড হতে চায় না। আর আরবিসি একজন আরেকজনের সাথে অ্যাটাচড হতে না চাইলেই কি হবে? ইএসআর কম থাকবে। ওকে, এখন এই যে এখানে মাল্টিপল মায়োলোমাতে কি তৈরি হচ্ছে? বিভিন্ন অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তারপরে বিভিন্ন লাইট চেইন তৈরি হচ্ছে। এই যে আমাদের অ্যান্টিবডি বা লাইট চেইন, এরা হচ্ছে পজিটিভলি চার্জড, ফলে ওরা কি করে? ওরা চারপাশ থেকে আমাদের এই আরবিসিগুলোকে ঘিরে ফেলে। এই যে দেখেন, ঘিরে ফেলে কি হবে? এই যে ইনডাইরেক্টলি আমাদের আরবিসির যে নেগেটিভ চার্জ ছিল, সেই নেগেটিভ চার্জগুলো কি হবে? কমে যাবে, প্রশমিত হয়ে যাবে, নিউট্রালাইজড হয়ে যাবে। কি কারণে? ওই যে মাল্টিপল মায়োলোমা থেকে আসা ইমিউনোগ্লোবুলিন বা লাইট চেইন প্রোটিনগুলোর কারণে। তখন আরবিসিগুলো একজন আরেকজনকে কি করবে না? আর রিপালশন বা বিকর্ষণ করবে না, ফলে তারা একজন আরেকজনের সাথে অ্যাটাচড হয়ে যাবে। অ্যাটাচড হয়ে গেলেই দেখেন, আরবিসিগুলো যখন একে অপরের সাথে অ্যাটাচড হয়ে ক্লাম্প হয়ে তলানি পড়ে যাবে, তখনই তো আমাদের কি হবে? প্লাজমা কলামের লেভেলটা বেড়ে যাবে। আর এটাই তো আমাদের কি? ইএসআর বা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। তার মানে মাল্টিপল মায়োলোমাতে হাইপার প্রোটিনেমিয়ার কারণে পেশেন্টের আরবিসিগুলো একজন আরেকজনের সাথে ক্লাম্পিং করার টেন্ডেন্সি বেশি দেখায়। অর্থাৎ এই যে আরবিসি একটার সাথে আরেকটা অ্যাটাচড হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি রোলো ফরমেশন। তাহলে আরবিসি রোলো ফরমেশন যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে ইএসআরও বেড়ে যাচ্ছে। আর এমনিতেই তো পেশেন্টের এখানে কি ডেভেলপ করছে? অ্যানিমিয়া ডেভেলপ করছে। তার কারণে এমনিতে একদিকে আরবিসি প্রোডাকশন কম, আর তার উপরে আবার যে আরবিসিগুলো আছে তারাও একজন আরেকজনের সাথে ক্লাম্পিং করে প্রিসিপিটেড হয়ে যাচ্ছে। ফলে এখানে ইএসআরটা কি হয়? মার্কডলি রেজড হয়। এবং দেখবেন কোশ্চেন স্টেমে আপনাকে লিখে দিচ্ছে ইএসআর ভ্যালু ইজ 150, 200 এরকম লিখে দিবে আপনাকে। ক্লিয়ার? তাহলে এটা মাথায় রাখবেন ভালো করে। ওকে, আমরা সিবিসিতে তাহলে হিমোগ্লোবিন কম পেলাম, ইএসআর বাড়তি পেলাম, তারপরে ডাব্লিউবিসি কাউন্ট কম পেতে পারি, প্লেটলেট কাউন্ট কম পাবো কারণ লিউকোপেনিয়া, তারপর নিউট্রোফিল কাউন্ট কম পাবো, প্লেটলেট কাউন্ট কম পাচ্ছি। ওকে, থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে।
তাহলে এই হলো আমাদের সিবিসি ফাইন্ডিং। এখন আসেন আমরা পেশেন্টকে পিভিএফ করতে দিব, তাই না, পেরিফেরাল ব্লাড ফিল্ম। ওকে, পিভিএফ করতে দিলাম। তাহলে সিবিসিতে যা পেলাম পিবিএফে তাই পাবো। পিবিএফে আমরা দেখবো আরবিসির কাউন্ট কম, ডাব্লিউবিসির কাউন্ট কম, প্লেটলেটের কাউন্ট কম, এবং আরবিসিগুলো দেখতে নর্মোসাইটিক নর্মোক্রমিক। ক্লিয়ার? আচ্ছা, এটাই। প্লাস আমরা দেখবো পিবিএফে যে আরবিসিগুলো একজন আরেকজনের সাথে অ্যাটাচড হয়ে আছে, অর্থাৎ রোলো ফরমেশন হয়ে আছে। তাহলে এই রোলো ফরমেশনটা দেখা এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স ফর মাল্টিপল মাইলোমা, এবং ইট ইন্ডিকেটস পেশেন্টের কি হচ্ছে, তার সার্কুলেশনে অতিরিক্ত পরিমাণে ইমিউনোগ্লোবিনিন লাইট চেইন ঘোরাঘুরি করছে। ক্লিয়ার? এই কারণেই রোলো ফরমেশন বেড়ে গেছে। এখন আসেন আমরা সিবিসি পিভিএফ করলাম, আমরা এখন পেশেন্টের ফাইনাল কনফার্মেটরি টেস্ট সেটা হলো বোন ম্যারো এক্সামিনেশন করব। মনে রাখবেন বোন ম্যারো এক্সামিনেশন আমরা দুটোভাবে করতে পারি। একটা হলো বোন ম্যারো থেকে একটা নিডল দিয়ে আমরা কি করব, বোন ম্যারো অ্যাসপিরেট করব, এটাকে আমরা বলি বোন ম্যারো অ্যাসপিরেশন। আরেকটা হলো আমরা বোন ম্যারোকে একটা ডিপ নিডল দিয়ে আমরা ডিরেক্ট বোন ম্যারোর কোর টিস্যু নিয়ে নিব, হার্ট টিস্যু নিয়ে নিব, এটাকে আমরা বলি ট্রিফাইন বায়োপসি। কেমন? তার মানে বোন ম্যারো অ্যাসপিরেশন এটা হচ্ছে আমরা লিকুইড বোন ম্যারোটা নিব একটা ফাইন নিডল দিয়ে, আর এটা যখন একটা কোর নিডল দিয়ে একদম ডিপ টিস্যু হার্ট ম্যাট্রিক্স সহ নিব আমরা বোন ম্যারো থেকে, তখন সেটাকে আমরা কি বলি, ট্রিফাইন বায়োপসি। কোনটা মোর অ্যাকিউরেট? ট্রিফাইন বায়োপসি মোর অ্যাকিউরেট, কারণ এখানে আমরা বোনসের স্ট্রাকচার সহ দেখতে পারি। তবে আমাদের বোন ম্যারোর বিভিন্ন সেল অ্যানালাইসিস, প্লাজমা সেল কী পরিমাণে আছে, সেখানে কি সিডি মার্কার আছে, এগুলো ভালো দেখা যায় বোন ম্যারো অ্যাসপিরেশন করলে, কারণ সেখানে লিকুইড ফর্মে থাকে টিস্যুটা, সেটা থেকে আমরা খুব সহজেই ফ্লো সাইটোমেট্রি করে সেল কাউন্ট করতে পারি বা বিভিন্ন সিডি মার্কার অ্যানালাইসিস করতে পারে। কিন্তু ওভারঅল বোন ম্যারো আর্কিটেকচার দেখার জন্যে, বোন ম্যারো ইনফিল্ট্রেশন দেখার জন্যে আমাদের কোনটা বেশি অ্যাকসেপ্টেবল, সেটা হচ্ছে ট্রিফাইন বায়োপসি টিস্যু। ক্লিয়ার? এই হচ্ছে সিম্পলি বলা। ওকে, তাহলে আমরা দেখলাম যে বোন ম্যারো এক্সামিনেশনের জন্য আমরা টিস্যু দুটো টেকনিকে নিতে পারি, একটা হলো বোন ম্যারো অ্যাসপিরেশন আর একটা হলো বোন ম্যারো ট্রিফাইন বায়োপসি। এই যে বোন ম্যারো বায়োপসি, এটা ট্রিফাইন বায়োপসি টেকনিক আমরা বলে থাকি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যখন এই যে বোন ম্যারো টিস্যু নিব, তাহলে আমরা বোন ম্যারোতে কী দেখতে পাবো? সিম্পল, আমরা দেখব বোন ম্যারোতে সব ম্যালিগন্যান্ট প্লাজমা সেল অর্থাৎ মাল্টিপল মায়োলোমা সেল বসে আছে। এই যে অতিরিক্ত প্লাজমা সেল বোন ম্যারোতে, এটাকে আমরা কি বলি, প্লাজমা সাইটোসিস। এটা কতটুকু থাকবে? মোর দেন 10%। এটা একটু ভালো করে মনে রাখবেন, মোর দেন 10% প্লাজমা সাইটোসিস থাকবে বোন ম্যারোতে। এবং আমরা এখানে কি দেখব, যেহেতু এরা ম্যালিগন্যান্ট প্লাজমা সেল, তাই এখানে আমরা বিভিন্ন ইমেচিউর প্লাজমা সেল দেখতে পাবো। আর ইমেচিউর প্লাজমা সেলকে আমরা কি বলি? ইমেচিউর প্লাজমা সেলকে প্লাজমা ব্লাস্ট। ক্লিয়ার? আচ্ছা, তো দেখেন এই যে প্লাজমা ব্লাস্টগুলো দেখতে কেমন, একটু এনলার্জ থাকবে, এনলার্জড একটা নিউক্লিয়াস থাকবে, এবং এটা মাল্টিলোভিউলেটেড হতে পারে। কেমন? এবং কিছু কিছু প্লাজমা ব্লাস্টের ভেতরে কি থাকতে পারে, ওই যে তার ইমিউনোগ্লোবিলিন, লাইট চেইন, এরা প্লাজমা সেলের ভিতরেই জমে আছে, এখনও প্লাজমা সেল থেকে বেরোতে পারে নাই। এবং এই যে ইমিউনোগ্লোবিলিন অথবা লাইট চেইনগুলো যখন প্লাজমা সেলের ভেতরে আটকা পড়ে যায়, তখন তাদেরকে দেখতে বিভিন্ন শেপের মনে হয়। এটাকে আমরা কি বলি? এই শেপগুলোকে রাসেল বডিজ, ডাচার বডিজ, মড সেলস, তাই না? আচ্ছা, তার মানে এটা একটা প্লাজমা সেল, এটার ভেতরে আমার ইমিউনোগ্লোবিলিন বা লাইট চেইনগুলো আটকা পড়ে গেছে। এটা একটা প্লাজমা সেল এবং এটার ভেতরে আমার ইমিউনোগ্লোবিলিন এবং লাইট চেইনগুলো আটকা পড়ে গেছে। এটা একটা প্লাজমা সেল এবং এটার ভিতরে ইমিউনোগ্লোবিলিন এবং লাইট চেইনগুলো আটকা পড়ে গেছে। ঠিক আছে? এবং এদের অ্যাপিয়ারেন্সের ভিত্তিতে আমরা বিভিন্ন নামকরণ করি। কেমন? আচ্ছা, গেল। তাহলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত পরিমাণে কি দেখা যাচ্ছে, এত বেশি প্লাজমা সাইট, এত বেশি প্লাজমা সেল নর্মালি আমাদের বোন ম্যারোতে থাকে না। কিন্তু দেখেন এখানে যাই দেখছি সব প্লাজমা সেল, এবং এই প্লাজমা সেলকে জায়গা দিতে গিয়ে আমাদের নর্মাল হেমাটোপয়েটিক স্টেম সেল মারা যাচ্ছে, অর্থাৎ বোন ম্যারো ফেলিওর হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের বোন ম্যারো টিস্যুতে ফাইন্ডিং বা বোন ম্যারো অ্যাসপিরেশনের ফাইন্ডিং। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসেন যে আমরা এই যে বোন ম্যারো অ্যাসপিরেশন যখন নিলাম, তাহলে ওই বোন ম্যারো টিস্যু থেকে আমরা কি করতে পারি? ইমিউনো ইলেকট্রোফোরেসিস অর ইমিউনোফিক্সেশন করতে পারি। কেন? আমরা ইমিউনো ইলেকট্রোফোরেসিস এবং ইমিউনোফিক্সেশন করে আমরা দেখতে পারি যে এই প্লাজমা সেলগুলো থেকে কোন ধরনের অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এটা কি ইমিউনোগ্লোবিলিন জি, নাকি ইমিউনোগ্লোবিলিন এ, নাকি ইমিউনোগ্লোবিলিন এম, নাকি এটা কাপ্পা লাইট চেইন, নাকি এটা ল্যামডা লাইট চেইন। তাহলে এটা দেখার জন্য আমরা কি টেস্ট করি? ইমিউনো ইলেকট্রোফোরেসিস অর ইমিউনোফিক্সেশন। ইমিউনোফিক্সেশনটা মোর সেন্সিটিভ। ওকে, ফাইন।
এরপরে কি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এক একটা প্লাজমা সেল থেকে কি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অ্যান্টিবডি কোয়ান্টিফাই করার জন্য। অ্যান্টিবডি কোয়ান্টিফাই করার জন্য আমরা কি টেস্ট করতে পারি? এই যে দেখেন, সিঙ্গেল রেডিয়াল ইমিউনোডিফিউশন বাই সিঙ্গেল রেডিয়াল ইমিউনোডিফিউশন, এটা করে আমরা কোয়ান্টিফিকেশন অফ মনোক্লোনাল ইমিউনোগ্লোবুলিন করতে পারি। ক্লিয়ার? তাহলে পেশেন্টের যত বেশি পেশেন্ট অ্যাগ্রেসিভ থাকবে, তার মাল্টিপল মাইলোমা যত বেশি খারাপের দিকে যাবে, তার তত বেশি অ্যান্টিবডি তৈরি হবে, লাইট চেইন তৈরি হবে। ফলে আমরা সিঙ্গেল রেডিয়াল ইমিউনোডিফিউশনে কোয়ান্টিফাই করলে সেটাও তত বেশি পরিমাণে পাবো। ঠিক আছে? প্যারাপ্রোটিন যত বেশি হবে, পেশেন্টের কন্ডিশন তত খারাপ, ডিটেরিওরেট করছে, এটা ইন্ডিকেট করে। ওকে, আচ্ছা, তাহলে কোনটা দিয়ে আমরা কি করব এটা আপনাদেরকে একটু মাথায় জাস্ট রাখতে হবে। তো এগুলো খুব জরুরি না, এটা সাধারণত সবাইকে ধরবে না। খুব ভালো পারলে আপনাকে স্যার হয়তো আস্ক করতে পারে যে তুমি কোন ধরনের অ্যান্টিবডি, এটা দেখার জন্য কি টেস্ট করবা। তখন আপনি স্যারকে বলবেন যে স্যার আমরা দুটো টেস্ট করতে পারি, একটা হচ্ছে ইমিউনো ইলেকট্রোফোরেসিস অথবা ইমিউনো ফিক্সেশন। ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসি যে আমরা মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে কি কি বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস সার্চ করব, অর্থাৎ কি কি ইনভেস্টিগেশন করব। তাহলে প্রথমে হলো যে পেশেন্টের যে মাল্টিপল মাইলোমা, এটার প্রথম প্যাথোফিজিওলজি আমরা কি বলেছি লেকচারের শুরুতে, যে এখানে অতিরিক্ত পরিমাণে প্যারাপ্রোটিন বা মনোক্লোনাল বা এম প্রোটিন তৈরি হবে, তাই না? অর্থাৎ পেশেন্টের ব্লাডে সার্কুলেটিং অবস্থায় আমরা অতিরিক্ত পরিমাণে অ্যান্টিবডি পাবো, অথবা লাইট চেইন পাবো, কাপ্পা অথবা ল্যামডা। তাহলে এই যে পেশেন্টের সার্কুলেশনে অ্যান্টিবডি বা লাইট চেইন, এটাকে আগে ডিটেক্ট করতে হবে যে এটা আদৌ অ্যাক্সেস আছে কিনা, তাই না? তাহলে এই কারণে আমরা পেশেন্টের সিরাম থেকে এই প্রোটিনটাকে বের করার জন্য আমরা যে টেস্টটা করব সেটার নাম সিরাম ইলেকট্রোফোরেসিস। সেটার নাম কি? সিরাম ইলেকট্রোফোরেসিস। এই যে দেখেন, এই যে, তাহলে পেশেন্টের সিরামে প্রোটিনটা দেখার জন্য আমরা সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস করলাম। ঠিক একইভাবে দেখেন, বিশেষ করে লাইট চেন যেগুলো আছে, হ্যাঁ, কাপ্পা অথবা ল্যামডা, এরা যেহেতু লাইট চেন, আমরা কি বলেছি যে এরা সহজেই গ্লোমেরুলার ফিল্ট্রেশনে চলে যায়। ফলে এই লাইট চেনগুলোকে আমরা কিসে দেখতে পাবো? এক্স্যাক্টলি ইউরিনে দেখতে পাবো। তাহলে ঠিক একইভাবে ইউরিনে প্রোটিন আছে কিনা এটা দেখার জন্য আমরা কি করব? ইউরিনে ইলেকট্রোফোরেসিস করব। তাহলে এখানে আমরা ইলেকট্রোফোরেসিসটা দুটো স্যাম্পলও করব, সিরাম বা ব্লাডে সিরাম ইলেকট্রোফোরেসিস, আবার ইউরিনে করব, সেটা হচ্ছে ইউরিন ইলেকট্রোফোরেসিস। কারণ দেখেন, অনেক সময় এমন হতে পারে যে পেশেন্টের যে প্লাজমা সেলটা তৈরি হলো ম্যালিগন্যান্ট, অর্থাৎ মাল্টিপল মাইলোমা প্লাজমা সেল, এটা শুধুমাত্র কাপ্পা অথবা ল্যামডা লাইট চেইন তৈরি করছে। এখন কাপ্পা অথবা ল্যামডা লাইট চেইন এরা এতটাই লাইট, লো মলিকুলার ওয়েট, ধরেন তার 1000টা কাপ্পা এবং ল্যামডা চেইন তৈরি হলো, 1000টায় কি হলো, ওরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়ে ওরা ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই পেশেন্টের যদি আপনি সিরাম ইলেকট্রোফোরেসিস করেন শুধুমাত্র, আপনি দেখবেন তার সিরামে অ্যাক্সেস কোনো প্রোটিন নাই। তখন তো আপনি বলবেন যে পেশেন্টের তো মাল্টিপল মাইলোমা নাই, কারণ আমি প্লাজমাতে অ্যাক্সেস প্রোটিন পাচ্ছি না। কিন্তু যেই মাত্র আপনি ইউরিন ইলেকট্রোফোরেসিস করবেন, দেখবেন সেখানে অতিরিক্ত পরিমাণে তার লাইট চেইন প্রেজেন্স আছে। তাহলে আমাদের ডায়াগনোসিস যাতে মিস না হয়, এই কারণে আমরা সিরাম এবং ইউরিন ইলেকট্রোফোরেসিস দুটোই করব। এবং এই যে ইউরিন দিয়ে কাপ্পা অথবা ল্যামডা লাইট চেইন বেরোচ্ছে, এই কাপ্পা অথবা ল্যামডা লাইট চেইনকে আমরা কি বলি? বেনস জোন্স প্রোটিন। ক্লিয়ার? ওকে, তার মানে বেনস জোন্স প্রোটিনকে আমরা সাধারণত ব্লাডে বা সিরামে ডিটেক্ট করতে পারি না। এটা লো মলিকুলার ওয়েট বিধায় এটা সহজে গ্লোমেরুলার ফিল্ট্রেটেড হয়ে ইউরিনে চলে যায়। সো বেনস জোন্স প্রোটিনকে আমরা বেসিক্যালি ডিটেক্ট করতে পারি কোথায়? ইউরিন স্যাম্পলে, অর্থাৎ ইউরিন প্রোটিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে। গেল। এখন আসেন এমব্যান্ড, এটা নিয়ে একটু জানতে হবে। তাহলে আমরা জানি যে প্লাজমা সেলগুলো বেসিক্যালি কি তৈরি করছে? এখানে অ্যান্টিবডি বা লাইট চেইন তৈরি করছে। এখন আসেন অ্যান্টিবডি, এটা কোন ধরনের গ্লোবিউলিন প্রোটিন? গামা গ্লোবিউলিন, তাই না? গামা গ্লোবিউলিন। কারণ গ্লোবিউলিন আরও বিভিন্ন ধরনের আছে, আলফা আছে, বিটা আছে, গামা আছে। আর এখানে যেহেতু অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন তৈরি হচ্ছে, আর ইমিউনোগ্লোবিউলিন হলো বেসিক্যালি গামা গ্লোবিউলিন। তাহলে আমরা যখন প্রোটিন ইলেকট্রোফোরেসিসের ডায়াগ্রাম চেক করব, এই যে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ প্রোটিন ইলেকট্রোফোরেসিস, তখন আমরা কিরকম দেখতে পাবো ডায়াগ্রামটা? দেখেন, নর্মালি, অর্থাৎ আপনার একজন হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমাদের নর্মাল প্রোটিন ইলেকট্রোফোরেসিসের গ্রাফটা কেমন হবে? এরকম হবে। দেখেন, এই যে এখানে আমাদের অ্যালবুমিন, আলফা 1, আলফা 2, বিটা, গামা,
অর্থাৎ এরা হচ্ছে সবাই গ্লোবিউলিন প্রোটিনের সাবটাইপগুলো। তাহলে এটা হচ্ছে নর্মাল ওরিয়েন্টেশন। কিন্তু এই যে মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে যেহেতু এখানে এক্সেস পরিমাণে কি তৈরি হচ্ছে, ইমিউনোগ্লোবিউলিন অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হচ্ছে। আর ইমিউনোগ্লোবিউলিন মানে হলো কি, গামার পরিমাণ বেড়ে যাচ্ছে, গামা গ্লোবিউলিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। ফলে দেখেন এখানে গামার কন্ট্রাস্টটা কেমন আর এখানে গামার কন্ট্রাস্টটা কেমন, দেখেন এখানে অনেক ডার্ক কালার হয়ে গেছে না, কারণ এখানে কনসেন্ট্রেশন অনেক বেশি এখন। এক্স্যাক্টলি, তাহলে এই যে এটা হচ্ছে নর্মাল আর এই যে কন্ট্রাস্টটা বেড়ে গেল এটাই হলো আমাদের অ্যাবনর্মাল। এবং এই ব্যান্ডটা এটাই হলো আমাদের একটা মাল্টিপল মায়োলোমা পেশেন্টের, এই যে মাল্টিপল মায়োলোমা। আর এই যে ব্যান্ডের ধরন এটাকে আমরা বলি এম ব্যান্ড, এটাকে আমরা বলি এম ব্যান্ড। ক্লিয়ার? তাহলে মাল্টিপল মায়োলোমাতে প্রোটিন ইলেকট্রোফোরেসিস আর গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমরা কি দেখতে পাই, এম ব্যান্ড দেখতে পাই। ক্লিয়ার? ইট ইন্ডিকেট বেসিক্যালি এক্সেস গামা গ্লোবিউলিন প্রোডাকশন ফ্রম ম্যালিগন্যান্ট প্লাজমা সেল অর মাল্টিপল মায়োলোমা সেল। আশা করি ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এখন আসেন আমরা এখানে পেশেন্টের সিরামে আরেকটা প্রোটিন চেক করি, সেটা হলো বিটা-2 মাইক্রোগ্লোবিউলিন। সেটা হলো বিটা-2 মাইক্রোগ্লোবিউলিন। এই যে দেখেন সিরাম বিটা-2 মাইক্রোগ্লোবিউলিন, এটা বেসিক্যালি কি, দেখেন আমাদের প্রত্যেকটা নিউক্লিয়েটেড সেলে কি থাকে, এমএইচসি ক্লাস 1 প্রোটিন থাকে, আমরা জানি এটা। এবং এই এমএইচসি ক্লাস 1 প্রোটিন এটা আমাদের সেলের আইডি কার্ড হিসেবে কাজ করে, তাই না? এই সেলে জিন থেকে এমএইচসি প্রোটিনগুলো তৈরি হয় এবং এটা আমাদের একটা আইডি কার্ড, মানে আমাদের যে এটা যে আমার নিজের সেল, এটা বুঝে কিভাবে আমার ইমিউন সিস্টেম, এই আইডি কার্ড দেখে যে ও আচ্ছা হ্যাঁ ও আমার নিজের সেল, ওকে অ্যাটাক করা যাবে না। তো সেই এমএইচসি ক্লাস 1 প্রোটিনের একটা পোর্শন হলো এই বিটা-2 মাইক্রোগ্লোবিউলিন। এই যে দেখেন এই পুরোটা মিলে হলো আমাদের এমএইচসি 1। আর এটার একটা প্রোটিনের নাম হলো, এই যে ছোট্ট এই প্রোটিনটার নাম হলো বিটা-2 মাইক্রোগ্লোবিউলিন। তার মানে দেখেন আমাদের এখানে কি হচ্ছে, যে প্লাজমা সেলের অ্যাবনর্মাল ম্যালিগন্যান্ট প্রলিফারেশন হচ্ছে, আনকন্ট্রোলড প্রলিফারেশন। তাহলে এখানে যেহেতু অতিরিক্ত পরিমাণে সেল প্রলিফারেশন হচ্ছে, তাহলে এই অতিরিক্ত সেল থেকে বেশি বেশি করে কি হবে, এই যে আমাদের বিটা-2 মাইক্রোগ্লোবিউলিন বা এমএইচসি 1 প্রোটিন শেডিং হবে। কারণ প্রত্যেকটা সেল থেকে কি হয়, এই এমএইচসি 1 প্রোটিনের বিটা-2 মাইক্রোগ্লোবিউলিনগুলো শেডিং হতে থাকে। যেহেতু এখানে সেলুলার প্রলিফারেশন বেশি, ফলে এখানে বিটা-2 মাইক্রোগ্লোবিউলিনও কি হবে, শেডিং হবে। শেডিং হয়ে সে কোথায় আসবে, ব্লাড সার্কুলেশনে ঢুকে যাবে, ব্লাড সার্কুলেশনে ঢুকে যাবে। ফলে আমরা পেশেন্টের সিরামে চেক করলে কি পাবো, যে বিটা-2 মাইক্রোগ্লোবিউলিনের লেভেল বাড়তি। তাহলে পেশেন্টের সিরামে বিটা-2 মাইক্রোগ্লোবিউলিনের লেভেল বাড়তি থাকা মানে পেশেন্টের প্লাজমা সেলের কি হচ্ছে, অ্যাবনর্মাল প্রলিফারেশন হচ্ছে। অর্থাৎ তার ভেতরে যে আমার মাল্টিপল মায়োলোমা সেল গ্রো করছে, এটার একটা সেরোলজিক্যাল ইন্ডিকেটর হচ্ছে কি, ইনক্রিজড লেভেল অফ বিটা-2 মাইক্রোগ্লোবিউলিন। এবং এটা আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট প্রগনোস্টিক মার্কার, প্রগনোস্টিক মার্কার। দেখেন খুব ইম্পর্ট্যান্ট এই এটা কিন্তু ভাইভাতে স্যাররা জানতে যায় যে মাল্টিপল মায়োলোমাতে প্রগনোস্টিক মার্কার কি। আপনার আনসার হবে স্যার সিরাম বিটা-2 মাইক্রোগ্লোবিউলিন। কেন, যে স্যার এটা যদি মোর দ্যান 6 হয়, ইট ইন্ডিকেটস যে পেশেন্টের হাই টিউমার মাস আছে এবং পেশেন্টের প্রগনোসিস খারাপ, শর্ট সার্ভাইভাল, বাঁচার সম্ভাবনা কম। ক্লিয়ার? আর যদি বিটা-2 মাইক্রোগ্লোবিউলিন লেভেলটা লেস দ্যান 6 হয়, তাহলে বুঝতে হবে ম্যালিগনেন্সিটা মোটামুটি লেস সিভিয়ার এবং পেশেন্টের সার্ভাইভাল রেট ভালো হতে পারে ইনশাল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা কি দেখব, এই যে আমরা বলেছি যে এখানে ম্যালিগন্যান্ট প্লাজমা সেল তৈরির পেছনে একটা কারণ ছিল কি, আইজিএইচ ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন। তাহলে এই যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, এগুলো দেখার জন্য আমরা কি করি, সাইটোজেনেটিক অ্যানালাইসিস করি। সাইটোজেনেটিক অ্যানালাইসিস করে আমরা আসলে একটা সেলের 46 ক্রোমোজোমকে দেখি যেখানে কোনো ঝামেলা আছে কিনা। এবং এই কারণে দেখেন সাইটোজেনেটিক অ্যানালাইসিস করে আমরা কি দেখতে পারি, এই যে ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন, স্পেশালি আইজিএইচ ট্রান্সলোকেশন, এছাড়াও ক্রোমোজোম 13 ডিলেশন, এগুলো আছে কিনা। কারণ মাল্টিপল মায়োলোমাতে এই প্রবলেমগুলো পাওয়া যায়। আর এখানে কি হয় বলেছিলাম, মাল্টিপল মায়োলোমাতে বিভিন্ন জেনেটিক মিউটেশন হয়, যেমন রাস জিনে মিউটেশন হতে পারে, P53-তে মিউটেশন হতে পারে, P16 প্রোটিনে মিথাইলেশন হতে পারে, MYC-তে অ্যাবনর্মালিটিস থাকতে পারে। তাহলে এরা এই প্রবলেমগুলো কোথায়, জিনে। এখন জিন হচ্ছে একটা ক্রোমোজোমের চাইতেও অনেক ছোট স্ট্রাকচার। তাহলে জিনকে দেখার জন্য কি লাগবে, ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে, আর সেটাকে আমরা কি বলি, জিনোম সিকোয়েন্সিং। তাহলে জিনোম সিকোয়েন্সিং করে আমরা জিন দেখি, সাইটোজেনেটিক অ্যানালাইসিস করে আমরা ক্রোমোজোম দেখি, বাস। ক্লিয়ার? ওকে।
আলহামদুলিল্লাহ, তাহলে এতটুকু ক্লিয়ার আশা করি একদম। এই ব্যাপারগুলো আসলে অনেক কনফিউজিং, এগুলো আসলে ম্যাক্সিমাম সময় আমাদের পড়া হয় না, কেউ ওভাবে বলেও না, ফলে একটা ল্যাকিংস থেকে যায়। সো আমি খুব সিম্পলি মানে খুব নেসেসারি কয়েকটা টার্ম ইউজ করে আপনাদেরকে কনসেপশনটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। কিন্তু এটা নিয়েও বলতে গেলে আসলে অনেক ডিটেলস কথা বলা যায়, কিন্তু এই লেভেলে আপনাদের এর বেশি দরকার নাই। যতটুকু বললাম এটাই আলহামদুলিল্লাহ অনেক বেশি। ওকে, আচ্ছা, এখন আসেন রেডিওলজিক্যাল ফিচার্স। অলরেডি বলেছি যে মাল্টিপল মাইলোমা সেলস আমাদের যেই বোনসকে অ্যাটাক করে সেই বোনসের আমরা কি করব, এখানে এক্স রে করবো, তাই না? তাহলে ওই যে আমরা একটা ছবি দেখিয়েছি আপনাদেরকে, এই যে এই ছবিটা, তাহলে বলেন আপনি যদি কোনো পেশেন্টের মাল্টিপল মাইলোমা সাসপেক্ট করেন, সেই পেশেন্টের এক্স রে কয়টা করবেন? এ সেটস অফ এক্স রে, এক্স্যাক্টলি কথাটা হচ্ছে এটা। এখানে আমরা এ সেটস অফ এক্স রে করি, অর্থাৎ তার এক্স রে স্কাল করতে হবে, তার এক্স রে শোল্ডার করতে হবে, তার এক্স রে ডরসোলাম্বার স্পাইন করতে হবে, অর্থাৎ যাতে এটা দেখা যায়। তারপরে তার এক্স রে পেলভিস করতে হবে, এক্স রে ফিমার করতে হবে, তাই না? দেখেন, তাহলে এখানে আমরা একটা না কয়েকটা এক্স রে করবো, কারণ আমি জানি না যে পেশেন্টের স্কালে অস্টিওলাইটিক লিশন পাবো, নাকি শোল্ডারে পাবো, নাকি তার যে থোরাসিক লাম্বার স্পাইনে পাবো, নাকি তার হিপ বোনে বা পেলভিক বোনে পাবো। ঠিক আছে, সে এটা দেখার জন্য আমাদের মাল্টিপল এক্স রে করতে হবে। এমন হতে পারে যে পেশেন্টের টিল নাও তার অস্টিওলাইটিক লিশনটা স্কালে আসে নাই, কিন্তু দেখা যাচ্ছে তার আমরা অলরেডি তার লাম্বার স্পাইনে আমরা কি পাচ্ছি, কম্প্রেশন ফ্র্যাকচার পাচ্ছি, তাই না? কম্প্রেশন ফ্র্যাকচার। ওকে, সো এটা একটু মাথায় রাখবেন। সো এই কথাটাই আপনাদেরকে এখানে বলার চেষ্টা করছে। এই যে আমরা রেডিওলজিক্যাল স্টাডিটা করব, যে পেশেন্টের কমপ্লিট স্কেলিটাল সার্ভে শুড বি অবটেইন টু ডিটেক্ট বোন লিশন, সিরিজ অফ রেডিওগ্রাফ অফ স্কাল, স্পাইন, আর্মস, রিবস, পেলভিস, লেগস, তাই না? তাহলে এটা মনে রাখবেন, এটা বেসিক্যালি লেগস না বলে এখানে থাই বলাটা বেটার ছিল, কারণ ফিমারকে বেশি অ্যাটাক করে, প্রক্সিমাল পার্টকে, তাই না? আচ্ছা, যেমন এখানে আর্ম বলেছে, এটা ফাইন, ফরআর্ম বলে নাই, এখানে লেগ না বলে আপনারা থাই বলবেন। ওকে, আলহামদুলিল্লাহ। এবং এখানে কি কি ফাইন্ডিং পাবো, এই ফাইন্ডিংগুলো কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি, যে কি কি ফাইন্ডিং পাবো। অস্টিওলাইটিক লিশন পাবো, তারপরে আমরা এখানে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার পাবো। আর আমরা যদি বোন মিনারেল ডেন্সিটি করি, বিএমডি করি, তাহলে আমরা পেশেন্টের কি পাবো, পেশেন্টের ডিফিউজ অস্টিওপোরোসিস পাবো, এই যে ডিফিউজ অস্টিওপোরোসিস পাবো, ক্লিয়ার? এবং কম্প্রেশন ফ্র্যাকচার পেতে পারি কোথায়, থোরাসিক এবং লাম্বার ভার্টিব্রাতে। এবং এই কম্প্রেশন ফ্র্যাকচার পেশেন্টের কি করতে পারে, তার লো ব্যাক পেইন করবে, অথবা পেশেন্ট আপনাকে বলবে যে পেশেন্টের পিঠে ব্যথা করছে, হ্যাঁ, যে স্যার আমার এই যে মেরুদণ্ডে ব্যথা করছে মাঝখানে, থোরাসিক স্পাইনে, ক্লিয়ার? এবং কম্প্রেশন ফ্র্যাকচার হয়ে যদি স্পাইনাল কর্ডে কম্প্রেশন পড়ে, তাহলে পেশেন্টের আপনি স্পাইনাল কর্ড লিশনের ফিচার্স পাবেন। এগুলো আমরা অলরেডি আলহামদুলিল্লাহ আপনাদেরকে বলেছি, ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি মাল্টিপল মায়োলোমার। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এখানে খুব সুন্দর করে একটা বক্সে দেওয়া আছে, এটা আপনারা খুব ভালো করে মনে রাখতে হবে। মনে রাখবেন, এতক্ষণ যা পড়ছি ইনভেস্টিগেশনে আপনাদের কিন্তু মনে রাখতে হবে ফাইনালি এটাই হচ্ছে আমাদের WHO ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর মাল্টিপল মায়োলোমা। তাহলে নাম্বার 1, আমরা পেশেন্টের সিরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস এবং ইউরিন প্রোটিন ইলেকট্রোফোরেসিস করে আমরা কি পেতে হবে, তার এম প্রোটিন অথবা পেন্স জোন্স প্রোটিন পেতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা মনে রাখলাম যে এখানে প্রোটিন ইলেকট্রোফোরেসিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে, নাম্বার 2, আমরা কি দেখব, আমরা বোন ম্যারো স্টাডি করব, অর্থাৎ বোন ম্যারো অ্যাসপিরেশন অথবা ট্রিফাইন বায়োপসি করে আমরা সেখানে প্লাজমা সেলের প্রেজেন্স খুঁজবো, হ্যাঁ, ম্যালিগনেন্ট প্লাজমা সেল, এবং সেখানে আমরা প্লাজমা সাইটোসিস দেখতে পাবো, এবং সেটা অবশ্যই মোর দেন 10% হতে হবে। তারপরে নাম্বার 3, আমরা কি দেখব, পেশেন্টের অর্গান বা টিস্যু ইম্পেয়ারমেন্ট থাকবে, অর্থাৎ পেশেন্টের AKI এর ফিচার্স থাকতে পারে। আমরা বলেছি প্রায় 50% ক্ষেত্রে AKI এর ফিচার্স থাকতে পারে। তারপরে আমরা পেশেন্টের যে রেডিওলজিক্যাল স্টাডি করব, অর্থাৎ এক্স রে স্কাল, এক্স রে পেলভিস, সেখানে আমরা কি দেখতে পাবো, অস্টিওলাইটিক লিশন দেখতে পাবো। তাহলে এই যে এখানে অর্গান ও টিস্যু ইম্পেয়ারমেন্ট বলতে কি বোঝাচ্ছে, এই যে পেশেন্টের রিনাল ইনসাফিসিয়েন্সি অর্থাৎ AKI এর ফিচার্স পেতে পারি, পেশেন্টের হাইপার ক্যালসিমিয়া পেতে পারি, পেশেন্টের অ্যানিমিয়া পেতে পারি, পেশেন্টের অস্টিওলাইটিক লিশন পেতে পারি এক্স রেতে। এই হলো আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর মাল্টিপল মায়োলোমা। এই বিষয়গুলো থাকলে আমরা মাল্টিপল মায়োলোমা কনফার্ম হবো ইনশাল্লাহ, ক্লিয়ার? ওকে, ফাইন। টিপিক্যাল ফিচার্স অফ মাল্টিপল মায়োলোমা
এটা অলরেডি বলে ফেলেছি, আলাদা করে মনে রাখা দরকার নাই, জাস্ট একবার একটু রিডিং দিবেন। কেন রিডিং দিবেন? কোয়েশ্চেন স্টেম যখন পড়বেন আপনি দেখবেন যে কোয়েশ্চেন স্টেমের সাথে এই যে টিপিক্যাল ফিচার্সগুলো ম্যাচ করছে কিনা। যদি করে তাহলে বুঝবেন আপনার অ্যান্সার হবে এটা মাল্টিপল মায়োলোমা। ঠিক আছে, ওকে। এই কারণে এইগুলো একটু পড়ে নেবেন, অলরেডি বলে ফেলেছি, জাস্ট এখানে বক্স আউট করে দিয়েছে, আর কিছু না। এখন আসেন যে খুব ইম্পর্টেন্ট একটা ফিচার্স আপনারা একটু ভালো করে খেয়াল করেন। এই যে আমরা বললাম প্যারাপ্রোটিন বা এম প্রোটিন বা মনোক্লোনাল প্রোটিন বা বেঞ্চ জোন্স প্রোটিন, এগুলো কি শুধুমাত্র মাল্টিপল মায়োলোমাতেই পাওয়া যায়? না, আরও অনেকগুলো কজ আছে যেখানে আমরা মাল্টিপল মায়োলোমার মতো হুবহু কি পেতে পারি, এরকম এম প্রোটিন পেতে পারি। মাল্টিপল মায়োলোমার মতো আমরা কি পেতে পারি, অস্টিওলাইটিক লিশন পেতে পারি। মাল্টিপল মায়োলোমার মতো আমরা কি পেতে পারি, পেশেন্টের প্যানসাইটোপেনিয়া পেতে পারি। তার মানে আমাদেরকে এখন জানতে হবে আর কি কি কজ আছে বা ডায়াগনোসিস আছে যেটা দেখতে মাল্টিপল মায়োলোমার মতো মনে হতে পারে। অর্থাৎ সিম্পলি বললে, হোয়াট আর দ্য ডিফারেন্সিয়ালস অফ মাল্টিপল মায়োলোমা। ওকে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু জানতে পারলে ভালো। যেমন দেখেন এখানে কমন কয়েকটা আমরা ক্লিনিক্যালি প্র্যাকটিক্যালি যেগুলো পাই, যেমন হলো ক্রনিক ইনফেকশন, ক্রনিক ইনফ্লামেশন, সিরোসিস, কার্সিনোমা, তাই না? দেখেন এগুলো আমরা কমনলি পাই। তাহলে এই সকল ক্ষেত্রে আমরা কি পেতে পারি, পেশেন্টের বোন ম্যারো স্টাডি করলে আমরা সেখানে প্লাজমা সাইটোসিস পেতে পারি। তাহলে মনে হবে এটা কি মাল্টিপল মায়োলোমা, কিন্তু না, আসলে এই প্লাজমা সাইটোসিসের কারণ তার ক্রনিক ইনফেকশন, ইনফ্লামেশন, সিরোসিস, কার্সিনোমা। ওকে, তারপরে মাল্টিপল মায়োলোমাতে আমরা যেরকম অস্টিওলাইটিক লিশন পেতাম, ঠিক একইভাবে এরকম অস্টিওলাইটিক লিশন আমরা মাল্টিপল মায়োলোমা ছাড়া আরও অনেক কারণে পেতে পারি। যেমন যেমন আমরা পেতে পারি মেটাস্ট্যাটিক কার্সিনোমাতে, হাইপার প্যারাথাইরয়েডিজমে পেতে পারি। ওকে, তারপরে দেখেন এই যে মাল্টিপল মায়োলোমাতে আমরা যেরকম মনোক্লোনাল প্রোটিন বা প্যারাপ্রোটিন পাই, এরকম আমরা আর কিসে কিসে পেতে পারি, লিউকেমিয়া, লিমফোমা, অটোইমিউন ডিজিজও পেতে পারি। তাহলে আপনি মাল্টিপল মায়োলোমা পেলে আপনাকে এই ডিজিজগুলো, এই ডায়াগনোসিসগুলো এক্সক্লুড করে নিতে হবে অ্যাকর্ডিং টু ফিচার্স অ্যান্ড আদার বায়োকেমিক্যাল প্যারামিটার। এটা আপনারা যেই যে ডিজিজ পড়বেন সেই ডিজিজের আলোকে এটা জানতে পারবেন ইনশাল্লাহ। এখানে এটা আমাদের এত বিস্তারিত এখন এই মুহূর্তে দরকার নাই। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন স্টেজিং। তাহলে মাল্টিপল মায়োলোমাকে আমরা দুটো স্কেলে স্টেজিং করতে পারি। আমরা অ্যাকসেপ্টেবলটা পড়বো ইনশাল্লাহ, সেটা হলো ইন্টারন্যাশনাল স্টেজিং সিস্টেম। এটা সহজ এবং এটার জন্য বায়োমার্কার কম প্রয়োজন হয়। যেমন এই ইন্টারন্যাশনাল স্টেজিং সিস্টেমে আমাদের শুধু দুটো মার্কার হলেই হয়, একটা হলো সিরাম বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন লেভেল, আর একটা হলো সিরাম অ্যালবুমিন লেভেল। তাহলে স্টেজ 1 মাল্টিপল মায়োলোমা কখন বলবো, যদি বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন লেভেল লেস দেন 3.5 হয় এবং সিরাম অ্যালবুমিন লেভেল মোর অর ইকুয়াল 3.5 হয়। আর স্টেজ 2টা এটা দুটোভাবে বলতে পারি, হয়তো সিরাম অ্যালবুমিন লেভেল লেস দেন 3.5 আর বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন লেভেল লেস দেন 3.5। অর্থাৎ এখানে বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন লেভেল যেটা, এখানেও একইটাই আছে, কিন্তু সমস্যা কি, এখানে অ্যালবুমিন মোর অর ইকুয়াল ছিল 3.5 এর, আর এখানে 3.5 এর নিচে চলে আসছে। অথবা আমরা অ্যালবুমিনের দিকে তাকানো দরকার নেই, যদি বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন লেভেলটা 3.5 থেকে 5.5 পর্যন্ত হয় তাহলে স্টেজ 2। আর স্টেজ 3 মাল্টিপল মায়োলোমা কখন বলবো, যখন বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন লেভেল 5.5 ক্রস করে ফেলবে, মোর দেন 5.5 হবে। তার মানে পেশেন্টের প্রগনোসিস আসলে খারাপ, তার মাল্টিপল মায়োলোমা সেলসগুলো এক্সেসিভভাবে প্রলিফারেশন করছে। ক্লিয়ার? এই কারণে এখানে বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন লেভেলটা বেশি হচ্ছে। ক্লিয়ার? এখন আসেন যে ট্রিটমেন্ট, আমরা কি ট্রিটমেন্ট করব। একদম সহজ এটা ট্রিটমেন্ট, আসলে ট্রিটমেন্ট হলো কেমোথেরাপি। তবে লেকচারের শুরুতেই বলেছি এটা এমন একটা ম্যালিগনেন্সি যে এখানে আপনি কেমোথেরাপি দিলেও পেশেন্টের এই ডিজিজটাকে কমপ্লিটলি রিকভার করতে পারবেন না, কিন্তু পেশেন্টের ডিজিজ প্রোগ্রেশনটা কমাতে পারবেন, সার্ভাইভাল রেট কিছুটা হয়তো আল্লাহ তাআলা চাইলে বাড়াতে পারেন। তাহলে কেমোথেরাপি হিসেবে আমরা কি দেই এখানে, এই যে মেলফেলান উইথ অর উইদাউট প্রেডনিসোলোন। ক্লিয়ার? আচ্ছা, এবং এটা দিলে আমাদের কি সুবিধা, এই যে মাল্টিপল মায়োলোমা সেলগুলোর যে সেলুলার প্রলিফারেশন, অ্যাবনর্মাল সেলুলার প্রলিফারেশন, এটা হল্ট হয়ে যাবে বা কমে আসবে। তাহলে মাল্টিপল মায়োলোমা সেলের প্রলিফারেশন যদি আমি কমাতে পারি, তাহলে আলটিমেটলি কিসের পরিমাণ কমে যাবে, এই যে প্যারাপ্রোটিন বা এম প্রোটিন সিনথেসিস কমে যাবে, বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন সিনথেসিস কমে যাবে, ফলে দেখেন রিডাকশন ইন সিরাম বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন। ওকে, তাহলে আমরা কেমোথেরাপি দেওয়ার পরে আমাদের কেমোথেরাপি কাজ করছে কিনা বুঝবো কিভাবে, সিরাম বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন লেভেল চেক করার মাধ্যমে। এখন মাল্টিপল মায়োলোমা সেল প্রলিফারেশন কমানো আমার সুবিধা কি, সুবিধা হচ্ছে মাল্টিপল মায়োলোমা সেল প্রলিফারেশন কমলে এরা আমাদের বোন ম্যারোতে যে জায়গা দখল করে ফেলছিল এবং এর কারণে যে আমার নর্মাল হেমাটোপোয়েসিস হতে পারছিল না, সেটা কি হবে, ঠিক হয়ে আসবে। অর্থাৎ আমার আবার
আরবিসি প্রোডাকশন বাড়বে, ডাব্লিউবিসি প্রোডাকশন বাড়বে, প্লেটলেট প্রোডাকশন বাড়বে, ঠিক আছে। এবং পেশেন্টের কি হবে, নর্মাল ইমিউনোগ্লোবুলিন সিনথেসিস বাড়তে থাকবে, অর্থাৎ পেশেন্টের ইমিউনো কম্পিটেন্সি কিছুটা ফিরে আসবে, অপরচুনিস্টিক বা রিকারেন্ট ইনফেকশন রেট কমে আসবে আস্তে আস্তে। ক্লিয়ার? এবং মাল্টিপল মাইলোমা সেল পলিফারেশনের কারণে পেশেন্টের কি হচ্ছিল, এখানে অস্টিওপোরোসিস হচ্ছিল, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হচ্ছিল, এই বিষয়গুলো কিছুটা কি হবে, কমে আসবে, পেশেন্টের বোন ম্যারো মিনারেলাইজেশন হতে শুরু করবে। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন কেমোথেরাপি স্টপ করি, যে তখন আবার ডিজিজটা কি করে, রিল্যাপস করে। এই যে রিল্যাপস ইভেনচুয়ালি অকার্স আফটার স্টপিং ট্রিটমেন্ট। তখন এই রিল্যাপসিং এর ক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি, কোন কেমোথেরাপিটা, থালিডোমাইড ইউজ করতে পারি। থালিডোমাইড ইউজ করলে মোটামুটি দেখা যায় 30% ক্ষেত্রে রেসপন্স করে যাদের রিল্যাপস বা রিফ্র্যাকশন হচ্ছে। ওকে, আচ্ছা, এছাড়াও আমরা আর কি কি কেমোথেরাপিউটিক্স ইউজ করতে পারি, সাইক্লোফসফামাইড, ইন্টারফেরন আলফা, ভিনক্রিস্টিন, অ্যাড্রিয়ামাইসিন, হ্যাঁ এটা, এবং স্টেরয়েড হিসেবে আমরা প্রেডনিসোলোনের পাশাপাশি ডেক্সামিথাসোনও ইউজ করতে পারি। সো এই হলো মোটামুটি আমাদের ট্রিটমেন্ট। পাশাপাশি আপনারা সাপোর্টিভ ট্রিটমেন্ট পেশেন্টকে দিতে পারেন। এই যে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে আমরা কি করতে পারি, যেমন পেশেন্টের অ্যানিমিয়া হলে অ্যানিমিয়া ট্রিটমেন্ট করতে পারি, এবং অ্যানিমিয়া ট্রিটমেন্ট হিসেবে এখানে রিকম্বিনেন্ট হিউম্যান এরিথ্রোপয়েটিন ইনজেকশন ভালো কাজ করে। নাম্বার 2, পেশেন্টের এখানে কি হচ্ছিল, অস্টিওপোরোসিস হচ্ছিল, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হচ্ছিল, তাহলে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট হিসেবে আমরা কি করতে পারি, বিসফসফেনেট থেরাপি দিতে পারে। কারণ এই বিসফসফেনেট কি করে, অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটিকে ইনহিবিট করে দেয়, ফলে এই যে আমাদের বোন ম্যারো ডিমিনারালাইজেশন এগুলো কমে আসে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের রিস্ক কমে যায়, বোন ম্যারো ডেন্সিটি বাড়তে থাকে। এবং অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি কমানো মানে কি, পেশেন্টের হাইপার ক্যালসিমিয়াটা কমে আসবে, অর্থাৎ ক্যালসিয়ামগুলো আবার ব্লাড থেকে কিসে যাবে, বোনসে ফিরে যাবে। ক্লিয়ার? ফলে হাইপার ক্যালসিমিয়া কমে যাবে, ক্যালসিয়াম স্টোন হওয়ার ঝুঁকি কমে যাবে ইনশাল্লাহ। এবং পেশেন্টের যে বোন পেন ছিল, কোমরে ব্যথা, হাতে ব্যথা, বোন পেন যেটাকে বলি, সেটা আস্তে আস্তে কমে আসবে, সিমটম ইমপ্রুভ করবে। ক্লিয়ার? আচ্ছা, এবং পেশেন্টের এখানে কি ডেভেলপ করে, 50% ক্ষেত্রে রেনাল ফেলিওর বা একেআই ডেভেলপ করে, তাহলে আপনাকে একেআই ট্রিটমেন্ট দিতে হবে। এবং দেখা যাচ্ছে পেশেন্টকে আমরা যখন কেমোথেরাপি শুরু করি, তখন কেমোথেরাপি শুরু করলে পেশেন্টের কি হবে, মাল্টিপল মাইলোমা সেল পলিফারেশন কমে যাবে, ফলে পেশেন্টের প্যারাপ্রোটিন বা এম প্রোটিন সিনথেসিস কমে যাবে। আর এই এম প্রোটিনের কারণেই তো কি হচ্ছিল, কাস্ট নেফ্রোপ্যাথি হচ্ছিল, অর্থাৎ একেআই হচ্ছিল। তাহলে আমি যদি প্যারাপ্রোটিন সিনথেসিস কমিয়ে দিতে পারি, কাপ্পা লাইট চেন অর্থাৎ বেঞ্চ জোন্স প্রোটিন সিনথেসিস কমিয়ে দিতে পারি কেমোথেরাপি দিয়ে, ফলে পেশেন্টের কি হবে, টিবিএল অবস্ট্রাকশন হবে না, কাস্ট নেফ্রোপ্যাথি হবে না, ফলে রিনাল ফেলিউরটা ইমপ্রুভ করে যাবে। ক্লিয়ার? আচ্ছা, পাশাপাশি আমরা রিহাইড্রেশন করবো পেশেন্টকে, ফলে রিনাল পারফিউশন মেনটেন হবে, রিনাল টিবিউলসে যে কাস্টগুলো জমেছিল এগুলো ফ্লাশ হয়ে ইউরিনের সাথে বের হয়ে যাবে, ফলে টিবিউলের লুমেনটা ক্লিয়ার হয়ে যাবে এবং পেশেন্টের রিনাল ফাংশন রিগেইন করবে। ঠিক আছে? এবং হাইপার ভিসকোসিটি সিনড্রোম হয়। হাইপার ভিসকোসিটি কেন হচ্ছিল, বলেছিলাম যে এম প্রোটিন, অর্থাৎ তার সার্কুলেশনে অতিরিক্ত পরিমাণে প্রোটিন ঘোরাঘুরি করছে, অর্থাৎ সলভেন্টের মধ্যে সলিউট বেড়ে গেছে, ফলে সলিউশনের কনসেন্ট্রেশন বেশি হয়ে গেছে। এখন আমার কাজ হলো সলভেন্ট থেকে এই সলিউটগুলোকে আলাদা করে ফেলা, ফলে আবার কি হবে, কনসেন্ট্রেশন কমে যাবে আমাদের ব্লাডের। তাহলে এই যে আমাদের সলিউটকে আলাদা করব, কিভাবে করব, প্লাজমা ফেরেসিস। তাহলে পেশেন্টের ব্লাডকে প্লাজমা ফেরেসিস করে তার ব্লাড থেকে আমরা এম প্রোটিনগুলোকে ওয়াশ আউট করে বের করে নিয়ে আসব, ফলে ব্লাডের ভিসকোসিটি আবার কমে যাবে। ঠিক আছে? এই হচ্ছে মেইন ব্যাপার। আর এটা ভাইভাতে স্যাররা জিজ্ঞেস করে যে কজ অফ ডেথ কি বলো, মাল্টিপল মাইলোমা পেশেন্ট মারা যায় কি কারণে। ওই যে লেকচারের শুরুতে বলেছি, এখানে পেশেন্টের একটা ইমিউনো কম্প্রোমাইজড স্টেট ডেভেলপ করে। কেন? দুইটা কারণে। একটা হলো পেশেন্টের বোন ম্যারো ইনফিল্ট্রেশন হচ্ছে প্লাজমা সেল দিয়ে, ফলে পেশেন্টের লিউকোপেনিয়া, নিউট্রোপেনিয়া হচ্ছে। নাম্বার 2, অতিরিক্ত পরিমাণে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে গিয়ে পেশেন্টের ইফেক্টিভ ফাংশনাল ইমিউনোগ্লোবুলিন সিনথেসিস কমে যায়, অর্থাৎ পেশেন্টের এখানে এক ধরনের ফাংশনাল হাইপোগামা গ্লোবিলিনেমিয়া ডেভেলপ করে, অর্থাৎ যে অ্যান্টিবডিগুলো আছে এগুলো সব কি মনোক্লোনাল, কোনো পলিক্লোনাল অ্যান্টিবডি নাই, এবং এই কারণে পেশেন্টের একটা কি ডেভেলপ করে, ইমিউনো কম্প্রোমাইজ স্টেট ডেভেলপ করে। কারণ এখানে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করতে গিয়ে পেশেন্টের ফাংশনাল ইমিউনোগ্লোবুলিন সিনথেসিস কমে যায়, অর্থাৎ পলিক্লোনাল অ্যান্টিবডি কমে যায় পেশেন্টের বডিতে। ফলে যদিও তার বডিতে অনেক অ্যান্টিবডি, আসলে এগুলো কাজের না, ফলে এই পেশেন্টের কি হয়, সে সহজেই যে কোনো অপরচুনিস্টিক ইনফেকশন, রিকারেন্ট ইনফেকশনে সাফার করতে থাকে। এবং এই যে ইনফেকশন, এটা ইটসেলফ পেশেন্টের একটা ইম্পর্ট্যান্ট কজ অফ ডেথ। এছাড়াও পেশেন্টের এখানে কি হয়, ব্লিডিং টেন্ডেন্সি থাকে, ওই যে থ্রম্বোসাইটোপেনিয়ার কারণে অথবা রেনাল ফেলিউরের কারণে বিভিন্ন টক্সিন জমে ইউরেমিয়া হয়ে পেশেন্টের ডেথ হতে পারে। কেমন? এছাড়াও দেখা যায় মাল্টিপল মায়োলোমা পেশেন্টের মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম এবং
এএমএল ডেভেলপ করতে পারে, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ডেভেলপ করতে পারে। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে কজ অফ ডেথ যদি আপনাকে বলতে বলে তাহলে আপনি কি বলবেন যে স্যার এখানে কমন কজেস অফ ডেথ হলো কি, একটা হলো রিকারেন্ট ইনফেকশন, অপরচুনিস্টিক ইনফেকশন, নাম্বার 2 হলো হ্যামোরেজ, নাম্বার 3 হলো রেনাল ফেলিওর, নাম্বার 4 হলো মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম অ্যান্ড এএমএল। তো এই হলো আজকের ক্লাস, এতটুকুই। আলহামদুলিল্লাহ, কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আবার এক্সপ্লেন করার চেষ্টা করব। সবাই অবশ্যই নিজ নিজ কলেজের নোটবুক প্র্যাকটিস করবেন এবং লেকচার নোটের শুরুতে আমি আপনাদের কিছু কোয়েশ্চেন সলভ করে দিয়েছি, অ্যানোটেট করে দিয়েছি, কোনটা কোনটা আপনি খেয়াল করবেন, এগুলো একটু ভালো করে মনে রাখলে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اللهم صل على سيدي اللهم صل على محمد اللهم صل على سيدي اللهم